Good morning, Vestigians. আজকে আমরা ভেস্টিজ ইনিশিয়েশন প্রোগ্রাম বাংলাতে শুনতে চলেছি। আজকে আমি নিজে খুব এক্সাইটেড। প্রথমত ভেস্টিজে আমি এবং দেবদেব দেব আমার হাজব্যান্ড আমরা 10 বছর এখানে ভেস্টিজে আছি, আর প্রথমবার সুযোগ আমরা পাচ্ছি ভিআইপি বাংলাতে শোনার। দ্বিতীয়, রাজীব শাহ, ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনার্স ফ্রম ইস্ট, ফ্যান্টাস্টিক ট্রেনার, অনেক প্রশংসা শুনেছি। আর আজকে আপনাদের সাথে আমিও ভিআইপি বাংলাতে শুনবো, রাজীবকে শুনবো। আই এম ভেরি এক্সাইটেড। অ্যান্ড একটা কথা আমি সবাইকে বলবো যে ভিআইপি প্রোগ্রাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রোগ্রাম ফর এভরি নিউ ডিস্ট্রিবিউটর। প্রত্যেকটা নতুন যারা ভেস্টিজ পরিবারে যারা এসেছে, জয়েন হয়েছে, তাদের জন্য যদি সত্যি তারা লাইফের প্রতি সিরিয়াস আছে, নিজের ভবিষ্যতের প্রতি সিরিয়াস আছে, ভিআইপি প্রোগ্রাম ইজ মাস্ট। অ্যান্ড কেন আমরা ভিআইপি প্রোগ্রাম অ্যাটেন্ড করব, সাকসেস পাওয়ার জন্য কি করণীয় এবং কি করণীয় না, এই সব কিছু জানার জন্য আমরা ওয়েলকাম করব রাজীবকে। প্রথম পার্টটা আমাদের আজকে হবে, দ্বিতীয় পার্টটা কালকে হবে এবং তৃতীয় পার্টটা পরশু দিনকে হবে। তো প্রথম পার্ট শুরু করার জন্য আমি ওয়েলকাম করছি রাজীব সাহাকে। রাজীব, ওয়েলকাম টু ইউ to today's session, and over to you. Thank you so much. Thank you, Didi to obviously boli, but professional bhabe ekon ma'am boli, but ma'am bolte chahe na. Thank you so much actually, and thank you ADT Success team, everyone, for giving me this opportunity, amake opportunity ta dewar jonno. And আমি রাজীব সাহা, ভেস্টিজ ট্রেনিং ম্যানেজার। and যেরকম অর্পণা দি বললো, Rajiv, there is a slight technical glitch, so we need to restart it. Just give me 1 second and we'll restart it in just about 1-2 minutes. Just give me a moment. Okay. Yeah. Sense of accomplishment. So, at the end of the day, you became successful. Ta-da! You became successful. Sense of accomplishment. So, at the end of the day,
Okay, Rajiv, can you hear me? হ্যাঁ শোনা যাচ্ছে। Okay, so you're there. I'm extremely sorry because of some technical Yes. problem. We have to restart all over again. So very good morning, all Vestigians. I'm just checking it, whether we are going live properly or not. Huh? Just checking it. Okay. Once again, very good morning to all Vestigians. আজকে আমরা VIP yani Vestige Initiation Program আমরা বাংলাতে করতে চলেছি। আজকে আমি নিজে খুব এক্সাইটেড, কারণ আমি এবং দেবদীপ দেব আমার হাজবেন্ড আমরা 10 বছর ভেস্টিজে আছি। আর আজকে আমি প্রথমবার সুযোগ পাচ্ছি ভেস্টিজ ইনিশিয়েশন প্রোগ্রাম বাংলাতে শোনার জন্য। দ্বিতীয়, I'm also very excited because Rajiv Shah, one of the best trainers from East, আমি ওনার অনেক প্রশংসা শুনেছি লিডার্সদের মুখে। আজকে সুযোগ পাচ্ছি রাজীবকে শোনার, সেজন্য আজকে আমি বেশিক্ষণ সময় নেব না। VIP program is a very very important program for all new distributors যারা ভেস্টিজ জয়েন করেছে অ্যাজ আ ক্যারিয়ার নিয়েছে ভেস্টিজকে, যারা ভেস্টিজের জন্য আজকে খুবই আগ্রহী, যারা নিজের ভবিষ্যতের জন্য খুব সিরিয়াস, যারা চাইছে একটা ভালো সিকিউরড ক্যারিয়ার, আজকে তাদের জন্য দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রোগ্রাম। সো বেশি সময় আর আমি নেব না, আমরা হ্যান্ড ওভার করবো Rajivকে। Rajiv, from our viewers' behalf, I welcome you, and over to you, Rajiv. You can start the program. Thank you so much. Thank you and good morning. Very good morning to all. I hope everybody is very excited because as Arpana Di has already said ki obviously Arpana Dir kache eta amar সামনে actually প্রথমবার, so I am also very excited for that. So thank you so much everybody for যারা যারা আমাকে লাইভ শুনতে পাচ্ছেন, তো ইটস ওয়েলকাম করি সবাইকে ফর দিস সেশন। বেসিক্যালি আমি বেশি সময় নেব না, জাস্ট টু ইন্ট্রোডিউস মাইসেলফ, যেরকম অর্পণা দি বললো, ইটস রিয়েলি এ রিগার্ড সিং ফর মি। VIP সেশন ইজ ওয়ান অফ মাই ভেরি ক্লোজ টু মাই হার্ট। এটা আমার খুব কাছের একটা সেশন, অ্যান্ড আমি লাস্ট 4 বছর ধরে ভেস্টিজের সাথে জড়িত, অ্যান্ড আজকের এটা ইস্ট আর নর্থ ইস্ট দেখি, সো ইটস এ হিউজ রেসপন্সিবিলিটি ফর মি। আমি রেসপন্সিবিলিটিসটাকে চ্যালেঞ্জ হিসাবে নিই, আর আমি সবাইকে এটাই বলি যে ইউ শুড অলসো টেক রেসপন্সিবিলিটি অ্যাজ এ চ্যালেঞ্জ, রাইট? অ্যান্ড তো বেশি কথা না বলে উইল স্টার্ট দ্য সেশন। অ্যান্ড এটার জন্য জাস্ট একটা ছোট্ট রিকোয়েস্ট আছে সবাইকে, অ্যাজ বিকজ সবাই এটাকে শুনতে পাচ্ছেন বা দেখতেও পাচ্ছেন কিছু পার্টে, যেখানে যেখানে পয়েন্ট আউট হবে, যেখানে যেখানে মনে হবে, প্লিজ নোট ইট ডাউন, বিকজ ট্রেনিং করাটা আর ট্রেনিং করার পরে সেটাকে ইমপ্লিমেন্ট করাটা এটা অনেকটা বড় ব্যাপার হয়। ম্যাক্সিমাম লোকেরা ট্রেনিং অ্যাটেন্ড করে বাট ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারে না। লোকেরা ভাবে যে মাথার মধ্যে থেকে যাবে, অ্যান্ড বিলিভ মি, মাথার মধ্যে রাত্রেবেলা ঘুমানোর পরে কিছু থাকবে না। সো আই রিকোয়েস্ট ইউ অল টু প্লিজ গো থ্রু দ্যাট। লিখুন যদি দরকার, অবভিয়াসলি শুনতে পারবেন, ম্যামের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে হয়তো দেখতে পাবেন পরে। So thank you so much everybody for your patience and welcoming me in such a way. VIP যখন বলি, what is the meaning of VIP, এটা আগে ভালো করে বোঝাটা উচিত। যেরকম একটু আগে ম্যাম বলছিলেন যে VIP প্রত্যেকটা নতুন ডিস্ট্রিবিউটর যারা ভেস্টিজে কাজ করে তাদেরকে এটা সেশনটা জয়েন করা উচিত। কেন জয়েন করা উচিত, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল নিজেদেরকে প্রশ্ন করুন। আমি একটা প্রশ্ন করছি, আপনারা নিজেরা উত্তর দিন, অনেকটা ক্লিয়ার হবে। অনেস্টলি বলুন, আপনারা ভেস্টিজ থেকে সাকসেসফুল হতে চান? তো সাকসেসফুল হতে চান, ভেরি গুড, আমি জানি সবাই চান। বাট সাকসেস হওয়ার পিছনে যেটা খুব ইম্পর্টেন্টলি লাগে সেটা হচ্ছে যে কোনো জায়গায় কাজ করতে গেলে ইউ রিকোয়ার এ বিলিভ, একটা ফেথ কাজ করে, একটা বিশ্বাস কাজ করে, একটা তার মধ্যে একটা পেশেন্সও কাজ করে। সো আজকের এই সেশনটাতে আপনাকে আমি এটাই বোঝাবার চেষ্টা করবো যে ভেস্টিজ নিজের কেরিয়ার হিসাবে, নিজের জীবিকা হিসাবে কেন নেবে, রাইট? কিন্তু এই কেন প্রশ্নটা এটা পরে আসে। ফার্স্ট প্রশ্ন যেটা মাথার মধ্যে সবারই আসতে পারে সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং কেন করব? কারণ নেটওয়ার্কিং কথাটা শুনলে লোকেদের মধ্যে মনে হয় যেন এরকম ভাবে বিহেভ করে লোকেরা, যে মানে যেরকম ষাঁড়কে দেখবেন একটা লাল কাপড় দেখালে যেরকম দৌড়ে আসে, সেরকম ব্যাপার হয়ে যায়। সো ইটস ভেরি একটা খুব কঠিন জিনিস হয়ে যায় মাঝে মধ্যে। বাট যারা এটাকে বুঝিয়ে নিয়ে কাজ করাটা স্টার্ট করে তাদের জন্য অনেক বেশি রিল্যাক্সেশন হয়, অনেক বেশি ইজি হয়ে যায়। সো আমার রিকোয়েস্ট এটাই যে আগে ভেস্টিজ কেন করব বা ভেস্টিজটাকে নিজের কেরিয়ার হিসাবে কেন নেব, এটা বোঝার আগে ভেস্টিজে না নেটওয়ার্কিং কেন করব এটাকে ভালো করে বোঝা উচিত। নেটওয়ার্কিংটাকে অ্যাজ এ কেরিয়ার হিসাবে কেন নেব, নেটওয়ার্কিং যদি কেরিয়ার হিসাবে নিই তো ভেস্টিজ কেন করব, এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। তো
আমি চেষ্টা করব আপনাদেরকে আজকে এই দুটো জিনিসকে আজকে ক্লিয়ার আউট করা, যাতে আগামী দিনে বেটার ভাবে করতে পারি। সো আমি জাস্ট আপনাদেরকে শেয়ার করতে চাইব, ভিআইপি যখন বলি, ভেস্টিজ ইনিশিয়েশন প্রোগ্রাম, ভেস্টিজ আমরা মানে সবাই জানি, যারা জানে না তাদের জন্য আমি বলতে চাইবো, ভেস্টিজ মানে হচ্ছে ফুটপ্রিন্ট অন স্যান্ড, যেখানে আমরা মরুভূমির মধ্যে বালুর মধ্যে একটা পায়ের চিহ্ন। আপনাকে সাকসেস হওয়ার জন্য ভেস্টিজ সবসময় একটা কথা বলে, সেটা হচ্ছে যে আপনাকে আলাদা কিছু করতে হয় না, শুধু যে জায়গায় পায়ের ছাপগুলো রাখা আছে সেই পায়ের ছাপের উপরে পা দিয়ে চলতে থাকুন, কারণ যে সাকসেসফুল লোকেরা ওইখান দিয়ে হেঁটে গেছে আপনিও সেই জায়গায় সাকসেসটা পেয়ে যাবেন। ইনিশিয়েশন যখন বলি, ইনিশিয়েশন প্রথম স্টেপ, রাইট? দেখবেন বাচ্চাকে যখন প্রথমবার হাঁটতে শেখানো হয়, আজকালকার দিনে অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে, আমরা অনেক বেশি মডার্ন হয়ে গেছি, তার জন্য দেখবেন আমরা ওয়াকারে হাঁটতে শেখাই। বাট বিলিভ মি, আমি আমার নিজের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদেরকে। আমার ভাগ্নি আছে, তো তাকে আমি দেখেছিলাম ওয়াকারে হাঁটতে ফার্স্ট টাইম, মানে আমি তার আগে কোনোদিন কাউকে দেখিনি খুব ক্লোজ থেকে। তো যখন ওয়াকারে হাঁটতো তখন আমি জাস্ট নর্মালি দেখতাম, খেয়াল করতাম, বাট কোনোদিন বুঝতে পারিনি যে এফেক্টটা এতটা হতে পারে। এফেক্টটা কি না, যখন ওয়াকারে যখন বাচ্চারা হাঁটে, অ্যাকচুয়ালি তারা কিন্তু পাটা পুরোপুরি ভাবে মাটিতে ফেলে না, তারা কিন্তু এদিক ওদিক ভাবে আলতো ভাবে পাটাকে ফেলে সেইখানে হাঁটতে থাকে, বা ওই ওয়াকারের উপরে ভর করে সেটার উপরে চলতে থাকে। সব থেকে সারপ্রাইজিং ফ্যাক্ট হচ্ছে, সে যখন ওয়াকার ছাড়া হাঁটতে স্টার্ট করে, প্রথমত হচ্ছে পা ফেলতে চায় না। যখন পা ফেলা স্টার্ট করেছে, ইউ ওয়ন্ট বিলিভ, তার স্টেপটা না সোজা ছিল না, তার স্টেপটা একটু হলেও ব্যাঁকা থাকে। আর আমি তখন একটা জিনিস ফিল করেছিলাম যে মানুষের একটা বাচ্চার যখন নতুন ভাবে কোনো জিনিস জন্মায়, বা কোনো একটা বাচ্চা শিশু যখন জন্মায়, তার প্রতিটা স্টেপ যদি সঠিকভাবে লাইফের মধ্যে পড়তে হয়, তো প্রতিটা স্টেপ শুড বি ভেরি একদম প্রপার হতে হবে। তার জন্য আপনাদের কাছে ইনিশিয়েশন প্রোগ্রাম শুড বি লাইক দ্যাট। ইনিশিয়েশন প্রোগ্রাম ভেস্টিজে ভিআইপিতে এটা আমি বোঝাবার চেষ্টা করবো যে আপনি যে প্রথম স্টেপটা ভেস্টিজে দিয়েছেন, এই স্টেপটা যেন কোনোদিন ব্যাকা না হয়, এই স্টেপটা যেন একদম সোজাভাবে পড়ে, যাতে আপনি লাইফের যা যা সাকসেস পেতে চান সবকিছু যেন পেতে পারেন। অ্যান্ড আমি এটাই উইশ করবো অবভিয়াসলি। অ্যান্ড আজকের ভিআইপি সেশনের পরে হয়তো নিজেরা অনেক কিছু ডিসিশন নিজেকে চেঞ্জ করতে পারবেন, নিজের মেন্টালিটি, নিজের থট প্রসেসকে চেঞ্জ করতে পারবেন, এটাই আমি এক্সপেক্ট করি। সো ভিআইপি যখন কথাটা বলি, যখন আমরা ভেস্টিজের কথা বলি, তো অবভিয়াসলি একটা বড় পার্ট আছে, সেটা হচ্ছে সিলেক্টিং ভেস্টিজ এজ এ কেরিয়ার। নাও সিলেক্টিং ভেস্টিজ এজ এ কেরিয়ার, এই পার্টটাকে আমি একটুখানি পরে বোঝাই, আগে এইটা বোঝাটা খুব দরকার আছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ কেরিয়ার। যখন আমরা কেরিয়ারের কথা বলি, কোন জীবিকার কথা বলি, দেখবেন কেরিয়ার ভাবে নর্মালি বলবে ক্যারি করার কোনো জিনিস ক্যারিয়ার বলি না, সাইকেলের যেরকম ক্যারিয়ার হয়, রাইট? এক্স্যাক্টলি সেরকমই নিজের লাইফটাকে কোনো একটা কিছুর উপরে ভর করে চালানোটা হচ্ছে কেরিয়ার, রাইট? যেখানে আজকে ডেটে আপনি টাকা পয়সা থেকে আরম্ভ করে, রেসপেক্ট থেকে আরম্ভ করে, ইচ অ্যান্ড এভরিথিং, যে সমস্ত সুখ আপনি দুনিয়ার পেতে চান, সেটা একটার উপরে ডিপেন্ড করে, সেটা হচ্ছে আপনার কেরিয়ারটা কেমন, রাইট? তার জন্য দেখবেন ছোটবেলাতে আপনি কিন্তু আজকে ডেটে, ছোটবেলাতে আপনি যখন ছোট ছিলেন, বা আপনার ছেলে মেয়ে আজকে ডেটে, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, একটু ম্যাচিওর মানে 15-16 বছর বয়স হয়েছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তুই বড় হয়ে কি হবে, দেখবেন খুব কমন কিছু রিপ্লাই আসে। একটা রিপ্লাই হচ্ছে ডাক্তার হবো, একটা রিপ্লাই হচ্ছে ইঞ্জিনিয়ার হবো, একটা রিপ্লাই হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবো, কেউ বলবে আর্মিতে যাবো, কেউ বলবে সার্ভিস করবো। এই কথাগুলো, এই যে পার্টিকুলার এই যে কথাগুলো, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, এই কথাগুলো কেন আসে একবার ভাবুন। এই কথাগুলো আসার পিছনে একটা বড় কারণ হচ্ছে আমাদের প্যারেন্টস আমাদেরকে যেভাবে তৈরি করেছে, আমাদের মাথার মধ্যে সেইভাবে সেই জিনিসগুলোকে থাকে। কারণ মা বাবারা হোক বা দাদু ঠাকুমারা, যারাই আমাদের সাথে সময় কাটিয়েছে, ম্যাক্সিমাম যারা আমাদেরকে বুঝিয়েছে যে বড় হয়ে কিছু করতে হবে, বড় একটা ভালো কিছু করতে হবে, ম্যাক্সিমাম ফোকাসটা ওই জায়গাটা থাকে যেখানে গিয়ে আমরা বলি কি ওখানে টাকা পয়সা রোজগার করতে পারলে তোমার লাইফে সবকিছু পেয়ে যাবে। বাট সবকিছু পেয়ে যাবার মধ্যেও সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস থাকে, টাকা পয়সাটা সব থেকে প্রায়োরিটি হয় না। আমার মনে হয়, হয়তো আপনারা একই মত হবেন, কেন সেকেন্ড জিনিসটা খুব ইম্পর্টেন্ট হয়। দেখবেন কোনো বাচ্চাকে দেখবেন, সব বাচ্চারা, আপনি নিজেও ছোটবেলাতে দেখবেন বলে থাকবেন ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, আইপিএস হবো। আচ্ছা কোনোদিন বলেছেন যে, বা আপনার ছেলে মেয়ে বলেছে যে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু হতে চান, আমি চোর না হলে টাকা দিচ্ছি? কোনোদিন বলেছেন? ওখানেও তো রোজগার করে, আপনি একটা ব্যাংক লুটবেন, 1 বছর বসে বসে খেয়ে যাবেন, কোনো প্রবলেম। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে না দুটো পার্ট কাজ করে, একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। যখন কনসিয়াস মাইন্ডে যখন কোনো জিনিসকে ভাবি, সেটা হচ্ছে আমি টাকা পয়সা, ভালো একটা কিছু করব, এইসব জিনিসগুলো মাথার মধ্যে চলে। কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে যেটা আপনাকে সাপোর্ট করে সবসময়ের জন্য, সেই জিনিসটা আপনাকে একটা জিনিসের উপরে আটকে রেখে দেয়, সেটার নাম হচ্ছে রেসপেক্ট।
কারণ যে জায়গায় আপনি কাজ করবেন সেই জায়গায় যদি রেসপেক্ট না থাকে, সেই জায়গায় প্রচুর অর্থ থাকতে পারে কিন্তু রেসপেক্ট যদি না থাকে, তাহলে আপনি সেই জায়গাটাকে সাকসেসফুলি নিজের কেরিয়ার তৈরি করতে পারবেন না বা কেরিয়ার হিসাবে বলতে পারবেন। আবার উল্টো করে ভাবুন, আপনাকে একটা এক্সাম্পল, জাস্ট নিজেরা ভাবুন, আপনি যে জায়গায় বাস করেন, যে পাড়াতে থাকেন, যে সোসাইটিতে থাকেন, সেই সোসাইটিতে আপনাকে সবাই রেসপেক্ট করে, কিন্তু আপনার পকেটে টাকা নেই, আপনি কি নিজের লাইফটাকে চালাতে পারবেন উইথ দ্যাট রেসপেক্ট? নো। সেকেন্ড জিনিসটাকে উল্টো করে ভাবুন, আপনি না কোটিপতি, আপনি যে জায়গায় বাস করেন, যে সোসাইটিতে থাকেন, সেই জায়গায় আপনার প্রচুর বড় একটা বাংলো আছে, সব আছে, কিন্তু আপনাকে ওখানকার লোকেরা রেসপেক্ট করে, আপনি কি নিজের লাইফটাকে লিড করতে পারবেন? কারণ সবকিছু ইম্পর্টেন্ট হয় লাইফে, মানুষের সাথে বিহেভিয়ার, মানুষের সাথে ব্যবহার, রেসপেক্ট করবে লোকেরা, আপনার কাছে অর্থ থাকবে যাতে আপনি নিজের মতন করে নিজের লাইফটাকে লিড করতে পারেন। কিন্তু আজকের ডেটে আপনারা যারা এখানে অ্যাটেন্ড করছেন সেশনটাতে, ম্যাক্সিমাম লোক আছেন যারা হয়তো বাড়িতে, তারা হয়তো কোনো না কোনো পেশার সাথে যুক্ত, কোনো না কোনো জীবিকার সাথে যুক্ত, কোনো না কোনো কেরিয়ারের সাথে যুক্ত। আপনি থাকতে পারেন বা আপনার বাড়ির লোকজনরা থাকতে পারেন। একবার নিজেকে না, আমি আরো একটু ডিপে যাওয়ার আগে একটু নিজেকে প্রশ্ন করুন, 3টে প্রশ্ন করছি, শুধু উত্তর দেবেন, আমাকে উত্তরটা শোনাবার দরকার নেই, আমি শুধু জাস্ট আপনাদের কাছ থেকে এটাই এক্সপেক্ট করবো কি নিজেকে উত্তর দেন। যতক্ষণ না নিজেকে নিজের থেকে বুঝতে পারবেন, ততক্ষণ আপনি কিন্তু কেরিয়ারের মর্মটা বা কেরিয়ারের ভ্যালুটা বুঝতে পারবেন। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আজকের ডেটে আপনার বাড়িতে যে ব্যক্তিটি রোজগার করে, সেটা আপনি হতে পারেন, আপনার মা বাবা হতে পারে, আপনার হাজবেন্ড হতে পারে, আপনার মিসেস হতে পারে, যে কেউ হতে পারে, যে পরিমাণ অর্থ আপনার বাড়িতে আজকে রোজগার হিসেবে আসে, সে রোজগারে কি আপনারা খুশি? শুধু ইয়েস নোতে আনসার। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, যে ব্যক্তিটি রোজগার করছে, সেটা আপনি হতে পারেন, আপনার মা বাবা হতে পারে, আপনার হাজবেন্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, যে ব্যক্তিটি রোজগার করে আজকে ডেটে পরিশ্রম করে বাড়ি আসে, তাকে কোনো সময় জন্য দেখেছেন সে মেন্টালি ভাবে স্যাটিসফাইড, মেন্টালি ভাবে হ্যাপি, খুব হাসি খুশি থাকে, নিজের লাইফটাকে নিজের মতন করে কাটাতে পারে? নিজেকে অ্যান্সার। থার্ড কোশ্চেন, লাইফ কোনো গ্রোথ প্ল্যান আছে? গ্রোথ প্ল্যান মানে কি? গ্রোথ প্ল্যানের কথা যখনই বলি, তখন একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস লাইফের মধ্যে আসে, সেটা হচ্ছে যে জিনিসটা আজকে আমি চাইছি, সেটা কি আজকের ডেটে কিনতে পারি? আচ্ছা, আজকের ডেটে যদি না কিনতে পারি, তো 1 বছর পরে কি কিনতে পারি? এটা নিজেকে অ্যান্সার। গ্রোথ প্ল্যানের জায়গাটায়, হ্যাঁ বল। রাজীব, একটু ওয়েট করতে হবে, লাইট গেছে, জাস্ট 2-3 মিনিট। ওকে ওকে ওকে। Rajiv, you can start. ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো থার্ড কোশ্চেনটা ছিল হচ্ছে, লাইফে কোনো গ্রোথ প্ল্যান আছে কিনা? কারণ মানুষের কাছে সব থেকে বড় ইম্পর্টেন্ট হয় একটা গ্রোথ প্ল্যান। কারণ সব থেকে বড় চ্যালেঞ্জিং সিচুয়েশন হচ্ছে এটা, যে আপনি যে জিনিসটা আজকে ডেটে ভাবেন, সেটা কি আগামী 1 বছর পরে, 2 বছর পরে সাকসেসফুলি ওই জিনিসটাই কিনে আনতে পারে? আমি আপনি আরেকটু ডিপে বোঝাই। দেখবেন, আমাদের একটা ছোটবেলা থেকে একটা মেন্টালিটি তৈরি করা হয়েছে। আই এম সরি, কিছু মনে করবেন না, বাট আমিও আপনাদের মতন। বেসিক্যালি কি হয়, ছোটবেলা থেকে একটা মেন্টালিটি তৈরি করা হয়েছে যে যে কোনো জিনিসকে কিনতে গেলে তার জন্য নর্মালি কি করতে, সেভিংস করতে, রাইট? আমি আমার মাকেও দেখেছি, আমার বাবাকেও দেখেছি যে কোনো জিনিস, যদি একটা বড় টিভি, ধরুন একটা 56 ইঞ্চ এলইডি টিভি, এটার দাম আজকে ডেটে যদি আমি নর্মালি ধরি 75,000 যদি ধরি, তো কোথায় চ্যালেঞ্জিংটা কোথায় হয়? মা বাবাদের কাছে যদি এটা কিনতে হতো 75,000 টাকাতে একটা জিনিস কিনতে হতো, তাহলে কি করতো, তারা ব্যাংকে, পোস্ট অফিসে সেভিংস করা স্টার্ট করতো, তারপরে গিয়ে সেটাকে কিনতে পারতো, রাইট? তাও সেটা আসতো কিনা সেটাও আমরা জানি, বাট হয়তো কিছু একটা না চলে আসতো। আজকে ডেটে হয়তো আমাদের লাইফটা অনেকটা ইজি হয়ে গেছে, যে বাজাজ ইএমআই আছে, বাজাজ ফিনান্স আছে, এল&টি ফিনান্স আছে, যেখানে গিয়ে
টিভি নিয়ে যাও বাড়িতে, পরে দিতে থাকো। বাট ভাবুন যে আজকে যেটা এইগুলো নেই, তো 75,000 টাকা দিয়ে একটা টিভি যদি আপনি ভাবেন সকালবেলায় ভেবে বিকেলবেলায় কি ওটা কিনতে পারবেন? অনেস্টলি উত্তর দিন নিজে। আর আমি এটুকুনি বলতে পারি যে সম্ভব হয় না, কারণ আমরা সেই জায়গাতে পড়ি না। কারণ আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জিং হয় কি, আমরা যে কোনো জায়গায় থাকি, আজকে একটা মিডল ক্লাস ফ্যামিলির একটা সব থেকে বড় চ্যালেঞ্জ হয় যে কোনো জিনিস ভাবলে সেটা সবসময় পাওয়া যায়। ওইভাবেই ছোটবেলা থেকে মানুষ হয়েছে, ছোটবেলা থেকে ওইভাবে নিজেকে তৈরি করতে হয়েছে। তার জন্য নর্মালি ভাবুন, আপনি 3 বছর ধরে না একটা টিভির জন্য টাকা জমাচ্ছিলেন, 75,000 জমেও গেছে। আজকে সকালবেলায় না খুব খুশি খুশি আপনি ঘুম থেকে উঠেছেন, ব্রাশ করতে করতে যতটা দাঁত খোলেন, মানে মুখটাকে খোলেন ব্রাশ করার জন্য, দেখবেন তার থেকে একটু বেশি। ওকে ফাইন, এখন ঠিক আছে, আওয়াজ আসছিল না। ওকে, তো ব্রাশ করার সময় যতটা নর্মালি আমরা মুখ খুলি তার থেকে বেশি খুলবে। কেন? আজকে আপনার ব্যাংকে 75,000 টাকা ঢুকেছে, মানে ম্যাচিউরিটি টাকা ঢুকেছে। না, প্রবলেমটা হচ্ছে আপনি খুশি তো হবেন, কিন্তু সকালবেলায় চাটা খাওয়ার সময় না হঠাৎ করে আপনার মাথার মধ্যে একটা বজ্র আঘাত পড়বে, একটা বড় চাপ পড়বে কি ছেলেকে বা মেয়েকে একটা স্কুলে বা একটা ভালো কলেজে ভর্তি করতে হবে, তার জন্য 50,000 টাকা লাগবে। এবার একবার ভাবুন, আপনার কাছে 80,000 টাকা অ্যাজ এ ম্যাচুরিটি টাকা আছে, আপনার রিকোয়ারমেন্ট সেই সময় দাঁড়িয়ে সেদিনকে সকালবেলায় দাঁড়িয়ে দুটো। একটা হচ্ছে ওই 80,000 টাকা দিয়ে আপনি 56 ইঞ্চ এলইডি টিভিটাকে আপনি কিনতে পারেন, এটা আপনার কাছে একটা অপশন আছে। দ্বিতীয় অপশন হচ্ছে ছেলেকে বা মেয়েকে একটা ভালো স্কুলে ভর্তি করাবার জন্য তাকে 50,000 টাকা দেবেন। আপনি প্যারেন্টস হয়ে, আপনি নিজে মা বাবা হয়ে আপনি কোনটা করবেন? অবভিয়াসলি আমি জানি আপনি ছেলে মেয়ের এডুকেশনটাই করবেন, কেন সেটা আপনার কাছে সব থেকে বেশি প্রায়োরিটি, সেটা আপনার কাছে সব থেকে বেশি প্রাধান্য পায়। কিন্তু টিভিটা কি করবেন? টিভিটাও তো আপনার কাছে একটা স্বপ্ন ছিল, আপনার ড্রিম ছিল যে না আমার বাড়িতে একটা 56 ইঞ্চ একটা এলইডি টিভি থাকবে। টিভিটা কি করবো? কিচ্ছু না। বাড়িতে দুপুরবেলায় বসে বসে যখন একটুখানি ঝিমোবো, সেই সময় হাতে দুটো ইনভিজিবল কাঁচি নেব, আর ওই 55 ইঞ্চি 56 ইঞ্চি এলইডি টিভিটাকে দুই সাইড দিয়ে কাটতে থাকবো, আর মনে মনে একটাই কথা বলবো, পটল কুমারকে 56 ইঞ্চিতে যেরকম করে দেখাবে 22 ইঞ্চিতে একই দেখাবে। শোলেতে যেরকম করে ডায়লগটা বেরোবে 56 ইঞ্চিতে 22 ইঞ্চিতে একই ভাবে আসবে, কিতনে আদমি থে, এটাই বলবে, আলাদা কিছু বলবেন। তো নিজেকে এই যে কাঁচি চালানোর যে জীবনটা আপনি চালাচ্ছেন, আই এম সরি টু সে বাট ফ্যাক্ট, এটা আজকে ডেটে বাস্তব, এটা মানতে হবে যে কাঁচি চালানোটা যে ছোট করলেন না, 56 থেকে 22 ইঞ্চিতে যে কাঁচিটা চালালেন, এই কাঁচিটাকে নর্মালি বলা হয় কম্প্রোমাইজ আর অ্যাডজাস্টমেন্ট। আর এটা আজকে ডেটে সবারই কাছে আজকে ডেটে এটা একটা প্রিয় জিনিস হয়ে গেছে। আপনি কোনো বড় কিছু ভাবতে গেলে যখন সেই সময়টা হয়, ঠিক সেই সময়টাতে কাঁচি চলে। আপনি যদি প্রথমে ভাবেন যে আমি সিমলা যাব, মানালি যাব, সিমলাই ধরলাম, আমি সুইজারল্যান্ড ধরলামও না, সিমলা যাব মানালি যাব বললেও প্রথমে ভাবেন, তারপরে ঠিক যখন 3-4 মাস আগে যখন প্ল্যান করেন ফাইনালি যে না এবার বরফের জায়গায় ঘুরতে যাব, লাস্টের টিকিটটা আপনি কাটান দার্জিলিং, শিলিগুড়ি, ওখান থেকে দার্জিলিং এ যান। আপনি মনে মনে একটা কথা বলেন, সিমলাতে গেলেও বরফ দেখতে পাবো, দার্জিলিং এ গেলেও বরফ দেখতে পাবো, একই ব্যাপার। প্রথমে আপনি ভাবেন গোয়া যাব, তারপর লাস্টে গিয়ে পৌঁছুন দীঘা। এমনিতে তো বাঙালিদের কাছে একটা প্রিয় জিনিস আছে দীপুদা, দীঘা, পুরী আর দার্জিলিং ছাড়া কোনো জায়গায় ঘুরতেই যায় না, কারণ ওইটাই হচ্ছে ফাইনাল। মানে স্বর্গে যাওয়ার পর, মানে যখন মারা যাব তখন বেসিক্যালি যমরাজ জিজ্ঞাসা করবে যে দীপুদাকে দেখেছো কিনা, তো দীপুদাকে দেখেছি যদি হ্যাঁ বলি তাহলে বলবে স্বর্গে যাও, যদি বলি না তাহলে নরকে যাও, এটা হচ্ছে ফাইনাল কথা। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কি আজকে ডেটে আমরা কম্প্রোমাইজটাকে কোন লেভেলে নিয়ে গেছি। এবার নিজেরা জাস্টিফাই করুন, নিজেদেরকে প্রশ্ন করুন যে আজকের ডেটে যে লাইফটা আপনি লিড করেন সেটা আজকের ডেটে ভালোভাবে চলছে নাকি মোটামুটি চলার জন্য চলে যাচ্ছে। যদি আজকে ডেটে মোটামুটি চলার জন্য যায়, কারণ আমি যত ভিআইপি করি ম্যাক্সিমাম লোকেদের একটাই কথা থাকে, স্যার মোটামুটি চলে যাচ্ছে। এই মোটামুটিটা আজকে রোজগারটা করছেন বলে চলে যাচ্ছে, যেদিনকে আগামী দিনে যেদিনকে শারীরিক ক্ষমতা থাকবে না রোজগার করার মতন, আফটার 55-60 তো অনেক দূরের কথা বলে দিলাম, আজকে ডেটে আমাদের শরীরের যে অবস্থা মোটামুটি 50 গিয়ে হাল ছেড়ে দিতে হবে। সেই জায়গায় গিয়ে না আপনি একটাই কথা মনে মনে ভাববেন যে হয়ে গেল, শেষ, আর কিছু লাইফ। নিজেকে জাস্টিফাই করুন। আজকের ডেটে যখন শরীরের অবস্থা খুব ভালো, শরীর সবকিছু সুস্থ সবল আছে, যেখানে কাজ করার মতন শক্তি আছে, কাজ করার মতন ব্রেন আছে, বুদ্ধি আছে, সাপোর্ট আছে, সেই সময় আজকের ডেটে মোটামুটি চালাচ্ছেন। আর যেদিনকে রোজগার করার মতন ক্ষমতা থাকবে না শারীরিক ভাবে, মেন্টালি ভাবে, সেই সময় কি করে চালাবে? হ্যাঁ আমি জানি উত্তরটা হচ্ছে পাতলা পাতলি। এখন তো মোটামুটি, পরে তো স্লিম হবে না, তো পাতলা পাতলি হবে। সো দিস ইজ, এইভাবে যদি নিজের লাইফটাকে চালাতে চান তাহলে ভাবুন প্রেজেন্ট সিচুয়েশন এরকম, ফিউচার আরো খারাপ।
আমি কাউকে ভয় দেখাতে চাইছি না, উইথ ডিউ রেসপেক্ট সবাইকে আমি বলতে চাই, কোনো ভয় না, কোনো কিছু না, নিজেকে রিয়েলাইজ করো। আজকে ডেটে পেট্রোলের দাম হবে, আজকে ডেটে প্যান্ডামিক সিচুয়েশনের কথা ভাবো, আজকে ডেটে এই যে কোভিড-19 যে সিচুয়েশন চলছে আজকে ডেটে কোথায় আছে, আগামী 5 বছর পরে গিয়ে আপনি কোনো জায়গায় স্টেবল ভাবে দাঁড়ানোটা সম্ভব আছে কিনা সেটা নিজেকে আগে জাস্টিফাই করুন। আজকে ডেটে পেট্রোলের দাম বাড়া মানে সব কিছুর দাম বেড়ে যাও, মুদ্রাস্ফীতি হার আজকে ডেটে দিনে দিন কমতেই মানে এত বাজেভাবে গ্রো করে যাচ্ছে যেখানে গিয়ে লোকেদের কোনো কন্ট্রোল নেই। যে জায়গায় আপনি আলু কিনতেন হয়তো 10 টাকা 12 টাকা 15 টাকা কেজি, সেটা আজকে ডেটে 30 টাকা কিনছেন কেন? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আজকে ডেটে সিচুয়েশন ওরকম হয়ে গেছে, কিন্তু প্রবলেমটা একটা জায়গায় আমাদের কাছে বা আপনাদের কাছে সবারই কাছে একটা জায়গায় প্রবলেমটা হয় 5 বছর পরের সিচুয়েশন ভাবি, 10 বছর পরের সিচুয়েশন ভাবি। আজকে ডেটে আপনার ছেলে বা মেয়ে যেই আছে খেয়াল করে দেখুন, শপিং মলে নিয়ে গেলে তাদেরকে আমরা কিভাবে বিহেভিয়ার করি। শপিং মলে নিয়ে যাওয়ার পরে প্রথম জিনিস যেটা তাদের মধ্যে ঢোকায় সেটা হচ্ছে একটা সিম্পল জিনিস, হবে না, এখন না, পরে, কালকে দেখছি, পরে দেখছি, বাপের কাছে টাকা নেই ইত্যাদি এটা ওটা বলে মোটামুটি শপিং মল থেকে বের করে নিয়েছে। তাদের ফিউচারের কথা যদি ভেবে দেখেন 18 বছর পরে গেলে তারাও নিজেদেরকে ওইভাবে কম্প্রোমাইজ অ্যাডজাস্টমেন্ট মেন্টালিটি ঢুকিয়ে নিয়েছে। তারা চায় ভালো কলেজে ভালো ইনস্টিটিউশনে পড়তে, বাট সেটাও তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না জাস্ট বিকজ অফ সিম্পল একটা জিনিস। সারা জীবন সব সময় যখন ছোট ছিল তখন সব সময়ের জন্য আপনার কাছ থেকে চেয়েছে, বায়না করেছে, মা এটা কিনে দাও, বাবা এটা কিনে দাও, বাপি এটা কিনে দাও, সাইকেল কিনে দাও, আর আপনি একটা কথা বলেছেন এখন না পরে, এখন না পরে। তো ক্লাস 12-এর পরে গ্রাজুয়েশন করুক বা একটা ভালো কলেজে আইআইটি কলেজে ভর্তি হোক, সেখানকার জন্য যদি 20-30 লক্ষ টাকা লাগে সেই সময় আপনি কি বলবেন এখন না পরে? তার কাছে উত্তরটা অলরেডি আছে, সে আপনাকে জিজ্ঞাসা করবেন। আজকালকার দিনে সোসাইটির ছেলেমেয়েরা তো জিজ্ঞাসা করবেই না বা বলবেই না যে বাপি এটা করতে চাই ওটা করতে চাই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, নিজেদেরকে গ্রুম করান। আজ থেকে 30 বছর পরের কথা ভাবে, ফিউচারের কথা ভাবে। কারণ ছেলে মেয়েকে ওইভাবে তৈরি করেছেন এখন না পরে, অ্যাডজাস্টমেন্ট মেন্টালিটি, কম্প্রোমাইজ ওয়ালা মেন্টালিটি দিয়ে তৈরি করেছেন। তো আগামী দিনের জন্য নিজেরা রেডি হয়ে যান, নিজেরা প্রিপেয়ার হয়ে যান। ছেলে মেয়ের মাথায় মেন্টালিটিতে ঢুকিয়েছেন এখন না পরে। একবার ভেবে দেখুন, আপনার 75 বছর বয়স হয়েছে, 75, ভগবান না করুক কোনো অসুবিধা হোক, বাট যদি কোনো প্রবলেম হয়, হয়তো চোখের কোনো প্রবলেম হচ্ছে, আপনি ছেলে মেয়েকে গিয়ে বললেন যে বাবু চোখে খুব প্রবলেম হচ্ছে দেখতে, ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারে বলেছে অপারেশন করতে, তার জন্য 1 লাখ টাকা লাগবে। আপনার কি মনে হয় 75 বছর বয়সে, আপনার 75 বছর বয়সে আপনার ছেলে মেয়ে আপনাকে বলবে হ্যাঁ করে নাও? নিজেরা উত্তরটা ভাবুন, আমি বলবো, আর আমি উত্তরটা জানি। কারণ আজকালকার দিনের সব থেকে বড় চ্যালেঞ্জিং সিচুয়েশন হচ্ছে এটাই যে আমরা যখন লোকের সাথে মিশি তাদেরকে আমরা অনেক কথা বলতে পারি, বাট নিজের যখন টাইম হয় তখন আমরা অনেক কিছু ভুলে যাই। ছেলে মেয়েকে আপনি মানুষ করেছেন সেটা আপনি রিটার্ন পাবেন। ওই যে উপরওয়ালার একটা কথা আছে না, সবসময় অনেককার কাছ থেকে শুনেছেন, বলে যেটা করবে সেটা এই জন্মেই শোধ করেই যেতে হবে। আপনি ছেলে মেয়েকে বুঝিয়েছিলেন কম্প্রোমাইজ, আপনার সাথেও লাইফে একদিন কম্প্রোমাইজ হবে। আপনি ছেলে মেয়েকে এখন বলছেন এখন না পরে, আপনার 75 বছর বয়স হবে, ছেলে মেয়ে আপনাকে ওই কথাটা ফেরত দেবে, আপনাকে একটাই কথা বলবে এখন না পরে। তখন ভালো লাগবে? তখন ভালো লাগবে কিনা ভালো? আর আমি জানি ভালো লাগবে। কেন? কারণ তখন আপনি একটাই কথা মাথার মধ্যে 75 বছর বয়সে না ঘরের একটা কোণে একটাই কথা ভাববেন, ছেলে মেয়েকে আমি কেন পড়িয়েছিলাম সরি হ্যালো, ছেলে মেয়েকে আপনি পড়িয়েছিলেন তাকে সোসাইটিতে একটা কিছু করে দেওয়ার জন্য বা করার জন্য, কিন্তু যে মেন্টালিটিটা আপনি দিয়েছিলেন সেটা কোনো স্কুল, কোনো কলেজ, কোনো টিউশনের স্যার থেকে আসেনি, সেটা আপনার কাছ থেকে এসেছিল, আপনার ফ্যামিলির কাছ থেকে এসেছিল। আই এম সরি টু সে, নিজেকে চেঞ্জ করুন না। যদি মনে হয় তাহলে চেঞ্জ করুন, আর যদি মনে করেন যে না যেভাবে চলছে সেভাবেই চালাতে চাই, এটা তো ওই যে আমি একটা কথা বলি বিআইপির মধ্যে, ইসমে তেরা ঘাটা মেরা কুছ নেই যাতা। তো নিজেকে তৈরি করাটা বা নিজের ডিসিশন নেওয়াটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। কারণ আপনি যদি এখনো ওই ব্যাঙের একটা খুব ভালো স্পেশালিটি আছে, আমি একটুখানি একটা এক্সাম্পল দিই, দেখবেন ব্যাঙের একটা খুব স্পেশালিটি আছে, ব্যাঙের চামড়া না এরকম ভাবে তৈরি করা উপরওয়ালার দানে যে যে কোনো ওয়েদারকে খুব ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারে। তো একদিন একটা প্যানের মধ্যে না একটা জল দিয়ে ব্যাঙটাকে বসানো হয়েছে আর গ্যাসটাকে অন করা হয়েছে। তো ব্যাঙটা যখন জলের মধ্যে ছিল, ঠান্ডা নর্মাল জল ছিল, তো বসেই ছিল চুপচাপ, কোনো নরম চরণ নেই।
ঠিক একটু যখন জলটা গরম হতে স্টার্ট করেছে তখন ব্যাংকটা ভাবছে কি ব্যাপার একটু গরম, তো এদিক ওদিক ভাবে ঘুরে আবার ঠিক ওই একই জায়গায় বসে আছে। তো একটু গরম হওয়ার পর যখন আরেকটু বেশি গরম হলো তখন বললো আচ্ছা বেরিয়ে যায়, খুব গরম হচ্ছে। তারপরে নিজে নিজে ভাবলো না আমার তো ক্ষমতা আছে, একটু বসেই যায়। বসে থাকতে 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 জলটা এত গরম হয়ে গেছে, আর সেই সময় ব্যাংক ভাবলো যে না এবার লাভটা মারাটা দরকার, এবার আর আমার সহ্য করার ক্ষমতা নেই। বিশ্বাস করুন ব্যাংকটা না ঠিক 2-3 মিনিট পরে না উল্টে গেছে। কেন? তার পিছনে কারণ হচ্ছে সে মারা গেছে। কেন মারা গেল কেউ বলতে পারবেন? গরম জলের জন্য না, গরম জলের জন্য না। ব্যাপারটা হচ্ছে ও প্রথমে ডিসিশন নেওয়ার যে টাইমিংটা ছিল না সেটা ভুল ছিল। ও প্রথমেও ভেবেছিল বেরিয়ে যাব, লাস্টেও ভেবেছিল বেরিয়ে যাব, দুটো সময় ভেবেছিল বেরিয়ে যাব। যখন খুব গরম হয়ে গেছিল তখনও ভেবেছিল, যখন অল্প গরম হয়েছিল তখনও ভেবেছিল বেরিয়ে যাব। কিন্তু প্রথমবার বেরোয়নি, দ্বিতীয়বার বেরোতে ছিল, বেরোতে পারিনি। কেন? সব শক্তি লাগিয়ে দিয়েছিল জলের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করার জন্য। যদিও ডিসিশন নেওয়ার ক্ষমতাটা যদি প্রথমবার যদি ডিসিশনটা মানে একটা বলে না নিজের হার্ট থেকে যা হবে দেখা যাক বলে যদি বেরিয়ে যেত, তাহলে হয়তো সে ব্যাংকটা আজকে বেঁচে থাকে। সিমিলার ওয়ে নিজেকে ভাবুন, একটা ডিসিশন আপনার লাইফকে অনেক কিছু চেঞ্জ করতে পারে, একটা ডিসিশন। আর ডিসিশনটা লেট করলে আপনার প্রবলেম হয়েছে, শক্তি থাকবে না। আজকে ডেটে হয়তো একটা সিচুয়েশনে আছেন, একটা সময় আছে যেখানে গিয়ে আপনি করতে পারেন। বাট আমি সবসময় বিলিভ করি যে সময়টা সবসময় নিজের কাছে তৈরি করা যেতে পারে যদি আপনি মনে করেন যে না আজকে ডিসিশন নেবো না কালকে নিলেও কালকে দেরি হয়ে যাবে, আজকে নিলে যদি কালকে নিতে হয় তাহলে আজকে না, রাইট? সো আমি রিকোয়েস্ট করবো সবাইকে নিজেদের উপরে ডিসিশন নিন, নিজেরা কি করতে চান, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? কারণ আজকে ডেটে কাজ করার মতন যদি জায়গার কথা বলি, দেয়ার আর অ্যাম্পল ওয়েজ, বিলিভ মি, অনেক জায়গা আছে কাজ করা যেতে পারে। ফার্স্ট যদি আমি একটা নর্মাল ভাবে যদি বলি আপনাদেরকে, কেরিয়ারের কথা যদি বলি, যেখানে গিয়ে টাকা রোজগার করা বা নিজের লাইফ ক্যাটাগরি ভাবে যদি আমি বলি কেরিয়ার হিসাবে, ফার্স্ট একটা পছন্দের জিনিস যেটা লোকেরা সব থেকে বেশি প্রিফার করে, সেটার নাম হচ্ছে সার্ভিস, চাকরি। কেন চাকরি পছন্দ করে? কারণ লোকেদের কাছে একটা সব থেকে প্রিয় জিনিস হচ্ছে প্রথমে প্রতি মাসে মাসে ইনকামটা তো আসবে, স্যাটিসফাইড। এটাতে কারোর কোনো ভুল নেই, কারোর কোনো দোষ নেই, কিন্তু আমাদের যেভাবে তৈরি করা হয়েছে সেই জিনিসটা হচ্ছে একটুখানি ডেঞ্জারাস। আর আমার 3.5 বছরের ছেলে আছে, আমি সবসময় ট্রেনিং এর জন্য বলি যে আমি কোনো সময় তাকে না বলি না, বাট দরকার পড়ে না কোনো সময় ভাবে আমি বলি না, বলতে পারি না, বাট আমি চাই না যে না শুনুক, সে সবসময় হ্যাঁ শুনুক, নিজের ডিসিশন নিজে নিতে শিখুক। বাট সার্ভিসের ক্ষেত্রে কোনো জায়গায় একটা চ্যালেঞ্জিং হয় কি, বাচ্চাদের থেকে ছোটবেলা থেকে মাথার মধ্যে ঢোকানো হয় চাকরি করতে হবে, ভালো করে পর একটা চাকরি করতে হবে, ভালো করে পর একটা চাকরি করতে হবে, আর কোনো কথা নেই। যদি কোনো সময় দেখবেন কোনো মা বাবা, আপনি নিজে মা বাবা হয়ে হয়তো একটুখানি ফিল করুন এই জিনিসটাকে, আপনার নিজের সন্তানকে আপনি কোনদিন বলেছেন যে ভালো করে পর একটা বড় ব্যবসাদার হতে হবে? কোনদিন বলেছি? একটা বড় বিজনেস টাইকুন হতে হবে বলেছি? কেন? মা বাবাদের কাছে একটা মেন্টালিটি আছে, বা মা বাবা, সরি আবার বলছি, পার্সোনালি ভাবে নেবে না, বোঝাবার জন্য বলছি, সেটা হচ্ছে যে ব্যবসা করে কিছু হয় না, যা করবে চাকরি থেকে হয়ে যাবে। বাট সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে। মা বাবারা যে সময় সিচুয়েশন দেখেছে, পরিস্থিতি দেখেছে, সেটা আজ থেকে 20 বছর 30 বছর আগেকার পরিস্থিতি দেখে বলে। বাট আজকের বর্তমান জিনিসটা তারা বোঝে, কিন্তু তাও তারা মনের মধ্যে একটা ভয় পায় যে না ওই কাজটা করতে গেলে হয়তো খারাপ হবে। সো এই জিনিসগুলোকে বাড়ির লোককে বোঝানোটা খুব দরকার। তার জন্য বলি সার্ভিসের ক্ষেত্রে লোকেদের কাছে প্রিয় জিনিস হচ্ছে ইনকাম। সার্ভিস করাটা খারাপ না, বলে না নকরি, এখানে গিয়ে একটা কথা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে, নো না করি, মানে না বলতে পারবেন না কাকে? বসকে। আপনি গভর্নমেন্ট সার্ভিস করুন বা প্রাইভেট সার্ভিস করুন, আজকে এটা সিচুয়েশন ডিমান্ড ওইরকমই হয়ে গেছে যে আপনি না বলতে পারবেন। না বললে হয় আপনার ট্রান্সফার হয়ে যাবে, না বললে না হলে আপনার ইনক্রিমেন্ট হবে না, না বললে আপনাকে হয়তো অন্য একটা অর্গানাইজেশন বা অন্য একটা সেগমেন্টে পাঠিয়ে দেবে যেখানে গিয়ে আপনি পছন্দিত মতো কাজ করতে পারবেন। সো দ্যার ইজ আ মাল্টিপল চ্যালেঞ্জেস যেটা আজকের একটা লাইফে হতে থাকে। সার্ভিস করাতে প্রবলেম নেই, আমি জাস্ট একটুখানি আপনাদেরকে বোঝাতে চাইবো, যারা এখানে সার্ভিস করেন প্লিজ পার্সোনালি ভাবে নেবেন না, জাস্ট ফর দ্য সেক, সবাইকে বোঝাবার জন্য, আর এটা নিজে ফিল করুন। সার্ভিস করবেন দেখবেন আপনার ইনকাম তো বাড়ে, এটাতে কোনো ডাউট নেই, কিন্তু ইনকামের সাথে সাথে আর একটা প্যারালালি বাড়তে থাকে, সেটার নাম হচ্ছে বয়স, তাই না? না, প্রতি বছর আপনার বয়সও বাড়ে, প্রতি বছর আপনার ইনকামও বাড়ে, অ্যানুয়াল ইনক্রিমেন্ট হয়। বছরে কবার হয় ভেবে দেখুন? একবার হয়, খুব জোর হলে দুবার হয়,
তার বেশি হবে না। আর সেটাও আবার ডিপেন্ড করবে যে পার্টি পলিটিক্স ভাবে কোনটা কোন কোন পার্টি আসলো, তারপরে সে কবে টিএ দিল সরকারি চাকরির ক্ষেত্রে, প্রাইভেট সার্ভিসের ক্ষেত্রে ডিপেন্ড করে কি বস কতটা খুশি। সো দেয়ার আর মাল্টিপল থিংস। কারণ আগে বলতো কামধারী, বলে কাজ দিয়ে কাজ দেখাও সবকিছু হবে। আজকে ডেটে এটা হয় না, আজকে ডেটে এটা চলে না, সিচুয়েশন অনেক জায়গায় কর্পোরেটসে চলে না। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কি অ্যানুয়াল ইনক্রিমেন্টও যদি হয়, সেটাও যদি আমি অ্যাভারেজ ধরে নিই 10 to 15% যদি ধরি, এবার ভালো করে খেয়াল করে দেখুন বছরে 12 মাসে 10% বাড়ছে। 12 মাসের জন্য যদি আপনার 1 লাখ টাকা স্যালারি হয়, আপনি 12% বাড়লে 1,12,000 টাকা হবে। ভেবে দেখুন এবার মুদ্রাস্ফীতি হার বা জিনিসপত্রের দাম বছরে কতবার বাড়ে? আপনার ইনকাম তো একবার বাড়ে, মেনে নিলাম, অনেক বাড়ে, কিন্তু জিনিসপত্রের দাম বছরে কবার বাড়ে ভেবে দেখুন। আমি বলবো 12 মাসে 12 বার বাড়ে, তারও বেশি, বারবার বাড়ে। 12 বার বললেও ভুল হবে, 12 মাসে বারবার বাড়ে। আপনি নিজেও জানবেন না কবে বেড়ে গেছে। কেন? ওই যে 1 টাকা 2 টাকা বাড়ে তো আপনিও ভাবেন যে ঠিক আছে 50 টাকার জায়গায় 51 টাকা দিয়ে কিনছি, 100 টাকার জায়গায় 102 টাকা দিয়ে কিনছি। কিন্তু 2 টাকাটা অ্যাকচুয়ালি আপনি ওই জায়গা থেকে বের করে নিয়ে আসেন যে জায়গাটা আপনার স্বপ্নর টাকা জমাচ্ছিলেন বা কোনো একটা কিছু করার জন্য ভেবেছেন। ভেবে দেখুন, আজ থেকে আমার মনে হয় যখন পেঁয়াজের দাম 150 টাকা কেজি হয়ে গেছে ম্যাক্সিমাম জায়গায়। আমি জানি না, দিদি থাকবে দিল্লিতে, যায় না কত হয়েছিল, বাট পশ্চিমবঙ্গে 150 টাকা হয়ে গেছিল, যেখানে গিয়ে পেঁয়াজের দাম 20-25 টাকা বা 18 টাকা, 20 টাকা, 30 টাকা, এটাও লোকেরা নিয়ে নেয়। যখন 150 টাকা হয়ে গেছিল তখন কি আপনি বাড়িতে পেঁয়াজ, ধরুন প্রতি মাসে আপনার পেঁয়াজ লাগে 5 কেজি, আপনি কি পেঁয়াজ কেনা কমিয়ে দিয়েছিলেন? সবজিতে তো যেরকম পরিমাণ পেঁয়াজ দিতেন ঠিক সেই পরিমাণে দিয়েছেন, সেরকম ভাবে চিকেন, মটন, মাছের ঝোল সবকিছুই খেয়েছেন, কোনো প্রবলেম নেই। তাহলে ওই যে 30 টাকা থেকে 150 টাকা হয়ে যাওয়ার জন্য আপনাকে কি আলাদা করে কোনো ভাতা দেওয়া হয়েছে? হ্যাঁ, অনেক রকমের ভাতা চলে, তো পেঁয়াজের দাম বেড়ে গেছে বলে পেঁয়াজ ভাতা বলে কোনো কিছু চলেছে? কোনো কিছু চলে, কিন্তু তাও আপনি কিনেছেন। ওই যে 30 টাকা থেকে যে 150 টাকা হচ্ছে, 120 টাকা বেড়ে গেছে, সেই 120 টাকাটা কোথা থেকে এসেছে জানেন? আপনি ভেবেছিলেন নৈনিতাল যাব, সিমলা যাব ঘুরতে, আপনি তখন মনে মনে ভাবলেন আগে পেঁয়াজ খেয়ে বাঁচি, খাবারটা খেয়ে বাঁচি, সুইজারল্যান্ড নৈনিতাল পরে গেলেও হবে, বাস ছেড়ে দিয়েছে। ওই যে কম্প্রোমাইজ। এখন এটাকে করার জন্য ওটাকে ছেড়ে দেন, ওটাকে পাওয়ার জন্য ওটাকে ছেড়ে দেন, রাইট? এইভাবেই তো নিজের লাইফটাকে চালাচ্ছেন। তো নিজের ডিসিশন করুন, নিজের জায়গাতে ভাবুন যে আজকের এটা সার্ভিস আপনি কতটা হ্যাপি, কতটা স্যাটিসফাইড। কারণ সব থেকে বড়, শুধু ইনফ্লেশন একটা বড় চ্যালেঞ্জ না চাকরির ক্ষেত্রে, সব থেকে বড় চ্যালেঞ্জ আমি ফিল করি বা আমি দেখেছি অনেক লোকের কাছে, আমার বাড়িতেও অনেক লোককে দেখেছি বা আমার ফ্যামিলির লোককে দেখেছি, আমি বাইরে যত জায়গায় যাই তাদের সাথে যখন ভিআইপি ট্রেনিং করে তাদের সাথেও একটা কথা বলি, তখনও দেখেছি সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে বয়স। চাকরি আছে, ইনকাম করছেন, ইনফ্লেশনকে মোটামুটি ভাবে একটু লুকা চাপকা দিয়ে চলে যেতে পারবেন, একটু এদিক ওদিক ভাবে লুকিয়ে চুরিয়ে চলে যেতে পারবেন। বাট একটা সময়ের পরে কি, যেরকম সার্ভিসে বয়সও বাড়ে, ইনকামও বাড়ে, কিন্তু একটা সময়ের পরে গিয়ে না আপনার বয়স বাড়বে কিন্তু ইনকামটা এতটা এই পয়েন্টে থাকলে এরকম করে নিচে নামতে বাধ্য। আর সেটা কোন পয়েন্ট জানেন? সেটা হচ্ছে আপনার রিটায়ারমেন্ট 60। আপনি কিছু করুন না করুন 60 বছরে আপনার শেষ। আমি কিছুদিন না, অনেকদিন আগে একটা ডেটা দেখছিলাম, যেখানে গিয়ে বলে 100টা লোক যদি রিটায়ার করার পরে 100টা লোক রিটায়ারমেন্ট করার পরে সব থেকে বড় চ্যালেঞ্জিং, সব থেকে বড় যে ফেস করে, সেটা হচ্ছে যারা গভর্নমেন্ট কোয়ার্টারে থাকে বা যারা গভর্নমেন্ট হাউজিং এ থাকে, তারা রিটায়ারমেন্ট করার পর যখন তাদেরকে ছাড়তে হয়, তাদের মধ্যে সব থেকে বড় প্যানিক কাজ করে। কেন? এতদিন গভর্নমেন্ট কোয়ার্টারে ছিলাম, বাড়ি ঘরে চিন্তা করিনি, এবার রিটায়ারমেন্টের পরে না, তখন লোকেরা ভাবে রিটায়ারমেন্ট হবে তারপরে গিয়ে একটা বাড়ি কিনবো বা একটা ফ্ল্যাট কিনবো। আমি সার্ভেতে এটাই পড়েছিলাম যে 100টা লোক যদি এরকম মেন্টালিটি নিয়ে, এরকম চ্যালেঞ্জ নিয়ে যদি তারা যদি নিজের লাইফকে লিড করে, তাহলে প্রবলেমটা হচ্ছে রিটায়ারমেন্ট পরে 60 তো বয়স হয়ে যাবে, কোনো চ্যালেঞ্জ নেই এখানে। 60-র পরে আপনি যে থোক টাকাটা পান, বাল্ক টাকাটা পান না, 10 লাখ টাকা হোক বা 20 লাখ টাকা হোক, যেটাই হোক না কেন, আপনি ভাববেন বাড়ি কিনবো, 100টা লোকের মধ্যে 3টে লোক বাড়ি কিনতে পারে, ফ্ল্যাট কিনতে পারে, বাকিগুলো লোক করতে পারে। কেন? রিটায়ারমেন্টের পরে সব থেকে বড় টেনশন আপনার চালু হয়, সেটা হচ্ছে
যত টাকা পেনশন পান তার 70%, 60 to 70% টাকা আপনি প্যান্টি, ফেমোসিড এরকম জাতীয় ট্যাবলেট খেতে টাইম বেশি টাকা ব্যয় করেন। আর রিটায়ারমেন্টের পরে আপনার তখন একটা জিনিস কাজ করে, অপারেশন যদি হয়, হার্টের অপারেশন, হাঁটুর অপারেশন যদি করতে, তাহলে 5 লাখ টাকা 10 লাখ টাকা রাখবে। তার থেকে ভালো বাড়ি না কিনে থাকো, যেভাবে হোক মোটামুটি চালিয়ে। নিজের লাইফটাকে নিজে ভাবে। যাদের বাড়িও আছে তারাও ভাবে অনেকে যে রিটায়ারমেন্টের পরে একটা অল্টো গাড়ি কিনে নেবে, অল্টো, তাই না? আর বিশ্বাস করুন, রিটায়ারমেন্টের পরে অল্টো যেরকম এ দিয়ে স্টার্ট হয় না, ওরকম এ দিয়ে স্টার্ট হওয়া আর একটা গাড়ি আপনার বাড়িতে বেশি আসে, সেটার নাম হচ্ছে অ্যাম্বুলেন্স। এবার আপনারা নিজেরা ডিসাইড করুন অল্টো কিনতে চান না অ্যাম্বুলেন্স কিনতে চান। কারণ আমার মনে হয় অ্যাম্বুলেন্সটা অনেক বেশি ফায়দামান হবে। কমসে কম ফোন করে তো ডাকতে তো হবে না, লেট তো এমনিতেই হয়, বাড়িতেই থাকবে। নিচে ডিসিশন করুন। আমি আপনাকে আমি জাস্ট এটা বলার কথাতে বলছি, বাট আগামী দিনে এটা ভালো করে বুঝুন, যত আজকে ইউটিউবে যারা আজকে ট্রেন করছেন, বিশেষ করে যাদের এজ 30-র নিচে, বা যারা এখনো ভাবছে যে সার্ভিস পাবো তার জন্য পড়াশোনা এসএসসি করছি, এটা করছি ওটা করছি, লেট মি সে ইউ একটা খুব ভালো খারাপ খবর দিই, আজকের ডেটে মার্কেটে চাকরি নেই। যাও বা কিছু মোটামুটি ওই 10টা 5টা যাও বা ছিল, আজকের ডেটে এই কোভিড সিচুয়েশন আসার পরে আগামী 10 বছর কোনো এমপ্লয়মেন্ট হবে না ইন্ডিয়াতে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ফাইন। সো নিজেদেরকে না বিলিভ করেন, এটাকে নিজের মধ্যে নিয়ে আসুন যে অ্যাকচুয়ালি এটা ফ্যাক্ট। আজকের ডেটে আপনারা অনেক বেশি এডুকেটেড, অনেক বেশি নলেজেবল। আমাকে এই কথাগুলোকে আমি যেটা বলছি সেটা যদি আপনার মনে হয় যে এটা কতটা ঠিক, একটুখানি গুগলে চেক করতে পারেন। বিকজ আজকে ডেটে সব জায়গায় এটা বলা হচ্ছে, সব জায়গায় ক্রাইসিস সিচুয়েশন চলছে। সো সার্ভিস করাটার কথাটা আগে আমার একটুখানি ভাবাটা দরকার আছে। বিকজ আজকে ডেটে যারা সার্ভিস করে তারা তো করুন, আমার বারণ করবো না, আমি বারণ করতেও পারি না। আই ডোন্ট হ্যাভ দ্যাট মানে কি বলবো, আমার কাছে সেই অধিকারটা নেই। স্টিল একটু ভাবুন যে সার্ভিসের সাথে সাথে যদি আরো কিছু করা যেতে পারে বা কিছু একটা ডিফারেন্ট করতে পারে, রাইট? নাও সার্ভিস যদি না পায় বা চাকরি যদি না পায়, তাহলে সেকেন্ড অপশন লোকের কাছে কি থাকে? ছোটখাটো ব্যবসা করবে। না, ছোটখাটো কেন? কারণ ব্যবসার মানে হচ্ছে একটা কথা, যত টাকা দেবে, যত চিনি দেবে, যত গুড় দেবে, তত বেশি মিষ্টি হবে। তো যদি 1 লাখ টাকা মাসে ইনকাম করতে চান, তাহলে কত টাকা চিনি দিতে হবে? মোটামুটি 1 কোটি। কারণ কথাতেই আছে, करोड़ों में डालोगे तो लाखों में खेलोगे, लाखों डालोगे तो 1000 में खेलोगे, 1000 डालोगे तो 100 में खेलोगे, और 100 डालोगे तो 1 টাকার কয়েনে দেখবেন এরকম একটা চিহ্ন থাকে, না? মানে অ্যাকচুয়ালি সরকার এটা জানে যে 1 টাকাতে কিছু হয় না, এবার বন্ধ করতে পারবে না যেহেতু ট্যাক্সেশনের ব্যাপার আছে, তার জন্য না এরকম একটা চিহ্ন দিয়ে পাঠিয়ে দিতে, যারা বোঝার তারা বুঝে গেছে। তো মাই ওয়ে অফ থিঙ্কিং ইজ কি আজকের এটা বিজনেস করাটা কতটা টাফ একবার নিজেরা ভাবো। কারণ আজকের এটা ওরকম কোটি টাকা নেই। আপনি আজকে মুদিখানার দোকান খুলবেন, চলুন আপনাকে আর একটা উদাহরণ দিয়ে দিই। আজ থেকে এরকম কোনো দোকান দেখবেন ছোটবেলায়, যে দোকানে আপনি চকলেট কিনতে যেতেন ছোটবেলায়, আজ থেকে 10-15 বছর 20 বছর আগেকার ঘটনা, যে দোকানটাতে যেতেন, যেখানে গিয়ে আপনার মা বাবা, রাইট, মুদিখানার দোকান বাজার করে নিয়ে আসতো, সেই দোকানে একবার যাবেন, আপনার মা বাবা যেত, কিন্তু আপনি আজকে ডেটে যান না। কেন যান না আমি পরে বলছি, বাট ওই দোকানে কালকে যাবে, যদি লকডাউন যদি না থাকে তাহলে যাবে, মাস্ক পরে স্যানিটাইজ করে। শুধু একটা কথাকে জিজ্ঞাসা করবেন, 15 বছর ধরে একটা দোকান চালাচ্ছে, 15 বছর হতে হতে আর কতগুলো দোকান খুলেছে, শুধু এই কথাটা জিজ্ঞাসা করবেন। আর আমি সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, যখন জিজ্ঞাসা করবেন না, একটু দূর থেকে জিজ্ঞাসা করবেন, কারণ সেই লোকটাই কথাটাতে একদম হ্যাপি হবে না। পারলে 2-3টে বাটখারা ছুঁড়ে মারতেও পারে আপনি। কেন? তার পিছনে কারণ হচ্ছে 15 বছরে না সে একটা দোকান থেকে আর একটা দোকান করেনি, বা 2টো দোকান হয়নি, এটাতে তার প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে এত বড় যে দোকানটা 15 বছর আগে খুলেছিল, সেই দোকানটা আজকের ডেটে এইটুকুনি হয়ে গেছে। তার পিছনে কারণ কি? আমি আর আপনি ওই দোকানে যাওয়া বন্ধ করে দিয়েছি। কেন? অ্যাডভান্স হয়ে গেছে। ওই দোকানে যাওয়া বন্ধ করেছি, তার পিছনে একটা সিম্পল লজিক হচ্ছে একটাই, ওই দোকানে গিয়ে আমাকে কি দেয়? তেল, সাবান, শ্যাম্পু, পেস্ট, চা পাতা, এইসবই তো কিনি, তাও তো কিছু দেয় না। তার থেকে ভালো বিগ বাজার যাব, চাল ডালি কিনতে হবে তো বিগ বাজার যাব। কারণ বিগ বাজারে গেলে প্রতি বুধবার দিন বিগ বাজারে লোকেদের সব থেকে বেশি ভিড় বাড়ে অ্যাজ পার স্ট্যাটিস্টিক্স। কেন? বুধবার দিনকে বিগ বাজারে ফ্রি দেয়, 5 কেজি চালের সাথে 1 কেজি চিনি ফ্রি। আপনি মনে মনে ভাবলেন বাহ হেভি ব্যাপার, চলো ওইখানেই চলো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আজকে এটা দোকানের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। আপনি বিজনেস করতে গেলে আপনাকে এটা ভাবতে হবে যে কার সাথে আমি কম্পিটিশন দিচ্ছি। আজকের এটা যদি আপনি যে কোনো জিনিস ভাবুন,
আপনি যদি ভাবেন জামা কাপড়ের দোকান খুলবো, তার জন্য আপনাকে ভাবতে হবে প্যান্টালুন্স আছে, রিলায়েন্স আছে। আপনি 1 কোটি টাকা একবার ইনভেস্টমেন্ট করতে পারবেন, কিন্তু প্যান্টালুন্স, বিগ বাজার, ফ্যাশন, বিড়লা এদের মতন বড় বড় বিগ জায়েন্টসদের সাথে কম্পিটিশন করতে গেলে তারা 1 লাখ টাকা না 1 কোটি টাকা সেকেন্ডে সেকেন্ডে ইনভেস্টমেন্ট করতে পারে। সো ইউ হ্যাভ টু থিঙ্ক ইন দ্যাট। বিজনেস করাটা আমি বলছি না খারাপ, যারা আজকে এটা বিজনেস করেন সিচুয়েশনটাকে বুঝুন। আপনার ইনকাম বাড়ে, এটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু যত বয়স বাড়ে তত আবার ইনকামও কমে। কেন? ইনভেস্টমেন্ট করার ক্ষমতা থাকে না, ইনভেস্টমেন্টকে রিইনভেস্টমেন্ট করতে পারেন না। যে টাকাটা উঠে এসছে সেটাকে রিইনভেস্টমেন্ট করতে ভয় পান। কেন? বয়স বাড়ছে, থাক এইটুকুনি টাকা তো থাক, যা হবে তখন দেখা যাবে। তো তার জন্য যত বেশি আপনার ইনভেস্টমেন্ট কমে তত বেশি আপনার ইনকামও কমতে থাকে ধীরে ধীরে। এটা শুধুমাত্র হার্ড ওয়ার্ক দিয়ে আপনার কাজ চলে যায়। বিজনেস যদি হার্ড ওয়ার্ক দিয়ে হতো তাহলে তো আমার মনে হয় আজকের ডেটে যারা কুলি, যারা মোড বয় মাথাতে, দেখবেন শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, রাইট, আজকের ডেটে কুলিরা তো তারা লাখপতি হয়ে যেত, এত পরিশ্রম করে তারা। তাহলে কেন তারা কোটি কোটি টাকা, লাখ টাকা কামায় না? প্রবলেমটা হচ্ছে একটা জায়গায় হার্ড ওয়ার্ক দিয়ে বেশি দিন টেকা যায় না। যদি আপনাকে লম্বা রেসের ঘোড়া হতে হয় তাহলে আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্কটা হচ্ছে একটু এটা দিয়ে কাজ করতে হবে, লেবার তো দিতে হবে, হার্ড ওয়ার্ক তো দিতে হবে, বাট তার সাথে এটা। অ্যান্ড মাই সাজেশন টু ইউ অল পিপল, যে যদি বিজনেসই করতে হয় ভাবুন একটা এমন কিছু জায়গা। কারণ এটা বড় বড় কোম্পানিরা বন্ধ হয়ে গেছে জাস্ট বিকজ তারা রিইনভেস্টমেন্ট না, তাদেরকে নিজেকে গ্রো করাতে পারে। আজকে ভাবুন অ্যাম্বাসেডর বলে একটা কোম্পানি ছিল গোটা ইন্ডিয়াতে, হিন্দুস্তান মোটরস, বন্ধ হয়ে গেছে। কেন? মডিফিকেশন করাতে পারেনি। ওইটা দেখলে এখনো আমরা বলি ট্যাক্সি আসছে। HMT গড়ি মডিফিকেশন করেনি, গায়েব হয়ে গেছে। নোকিয়া মোবাইল মডিফিকেশন করেছে অনেক লেটে, অ্যান্ড্রয়েডকে নিয়ে এসছে, কিন্তু সে প্রথমে অ্যান্ড্রয়েড যখন তার কাছে গেছিল তখন সে নেয়নি। অ্যান্ড যখন সে অ্যান্ড্রয়েডটাকে নেয়নি তার পিছনে লজিক ছিল কি না, আমি নোকিয়া আমার লাগবে না, আমি মাইক্রোসফট দিয়ে কাজ চালাবো। কিন্তু কজন বোঝে আমাদের ইন্ডিয়াতে মাইক্রোসফট উইন্ডোজ? অর্ধেকের বেশি লোক তো এটাই বোঝে যে উইন্ডোজ মানে হচ্ছে জানালা। সফটওয়্যার কটা লোক জানতো? যে সময় নোকিয়া উইন্ডোজ নিয়ে এসেছে সেই সময় ম্যাক্সিমাম লোকেদের কাছে উইন্ডোজের কোনো নলেজ ছিল না। আজকে ডেটেও নেই, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান। থিঙ্ক অ্যাবাউট সামথিং। কারণ বিজনেস আপনি এরকম ভাবে ভাবুন যেখানে গিয়ে আপনি নিজের জন্য কাজ করছেন ফর ইউর ফ্যামিলি, রাইট? যেখানে গিয়ে ইনক্রিমেন্ট হবে, ইনফ্লেশন আছে, এজ বাড়বে, তো ইনকাম কমতে থাকবে। তাহলে করবোটা কি? চলুন আর একটা আপনার কাছে অপশন আছে যেখানে গিয়ে আজকে ডেটে যদি বলি আনস্টেবল ইনকাম। আনস্টেবল ইনকামের একটা সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইনকাম বাড়ে, 1 লাখ, 2 লাখ, 10 লাখ টাকা চলে আসে, এই মাসে তো আসলো, কিন্তু তারপরে আবার 1 লাখ টাকা কবে পাবো তার কোনো গ্যারেন্টি নেই। সেটা হচ্ছে আনস্টেবল ইনকাম। এই মাসে বেড়ে গেল তো পরের মাসে একদম ধপ করে নিচে পড়ে গেল। এই ইনকাম গুলো কারা করে দেখবেন? যারা এজেন্টস আছে, ব্রোকার্স আছে, রাইট, যারা কনসালটেন্সি চালায়, রাইট। ইনফ্যাক্ট কি আমি যদি ভালো করে নর্মালি আরেকটু ডিপে গিয়ে ভাবি, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, রাইট, আজকে এই মাসে 10টা অপারেশন করলাম, আমি 1 লাখ টাকা কামালাম, পরের মাসে 10টা অপারেশন হবেই তার কোনো গ্যারেন্টি নেই। আর এইসব প্রফেশনালদের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যত বয়স বাড়ে তত তাদের ইনকামটা ধীরে ধীরে কমতে থাকে। কারণ তারা প্র্যাকটিস করে। আজকে একটা বড় বড় সার্জন, কারণ অনেক মানে হাজার লোকের মধ্যে, হাজার ডাক্তারদের মধ্যে একটা ডাক্তারকে আপনি পাবেন দেবী শেট্টির মতন, যে আজকে ডেটে হয়তো ওটিতে ঢোকে। ম্যাক্সিমাম ডক্টর 50-55 পরে না অপারেশন, সার্জারি করা বন্ধ করে, জাস্ট বিকজ অফ নার্ভাস ইস্যু, নার্ভের প্রবলেম হওয়া স্টার্ট করে বা আইসাইটের প্রবলেম, অ্যান্ড দে ডোন্ট ওয়ান্ট টু টেক ইন রিস্ক। তারা কোনো রিস্ক নিতে চায় না, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই তাদের ইনকামটা, যেহেতু তারা সার্জারি করে না, কারণ সার্জারি থেকে বেশি পয়সা পাওয়া যায়, সেটা যখন করে না, চেম্বারে বসে থাকে, বা তারা যখন নর্মালি চেম্বার দেখে, চেম্বারে ইউজ করে, পেশেন্ট দেখা, শুধু পেশেন্ট দেখাটাই তাদের একটা প্রফেশনাল হয়ে যায় সেই সময় কি তাদের ইনকামটা কিন্তু আগেকার মতন আসে না। So you decide আজকে ডেটে আপনারা নিজেরা উত্তর দিন। আমি জানি অর্পণাদি তো ইউটিউবের সাথে কানেক্টেড আছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আমি চাইবো দিদি যে তুমি একটুখানি দেখো কারা কারা লিখছে চ্যাট বক্সে। আপনারা স্টেবল ইনকাম চান না একটা ইনকাম চান আনস্টেবল? স্টেবল ইনকাম কি না? স্টেবল ইনকাম হচ্ছে 1 লাখ যদি এই মাসে আসে পরের মাসে বাড়বে তো কমবে না, এরকম ইনকাম চান, এটাকে বলবো স্টেবল। আর আনস্টেবল হচ্ছে 10 লাখ এই মাসে আসলো, পরের মাসে কত আসলো তার কোনো গ্যারেন্টি নেই। স্টেবল না আনস্টেবল? লিখুন। দিদি আমার লোকজন ঘুমিয়ে গেছে তো?
ঘুমাইনি, বাট আই থিঙ্ক লেখার মধ্যে দে আর নট কমফোর্টেবল, সো ওকে, আই থিঙ্ক না ইটস আমার ওকে, ইউ ক্যান না আমার কন্টিনিউ। কোনো প্রবলেম নেই। আমি জানি যে লোকেদের কাছে ম্যাক্সিমাম অ্যান্সার যেটা পাবো সেটা হচ্ছে স্টেবল ইনকাম। তাই স্টেবল ইনকাম যদি পেতে হয় ফ্রেন্ডস, আজকের ডেটে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমি একটা জিনিস বলবো, কেরিয়ারের আর একটা অপশন আছে যেখানে গিয়ে আপনাকে আমরা বলবো ডাইরেক্ট সেলিং ইন ভেস্টিজ বা নেটওয়ার্ক বিজনেস। কেন? কারণ প্রথমে আগে এটাকে ভালো করে বুঝুন, ডাইরেক্ট সেলিং ইন ভেস্টিজের সব থেকে বেনিফিট কি। ফার্স্ট হচ্ছে, যতগুলো আপনি আগে দেখেছেন সার্ভিস বলুন, বিজনেস বলুন, আপনি আনস্টেবল ইনকামের কথা বলুন, নেটওয়ার্ক বা ডাইরেক্ট সেলিং এর মধ্যে সব থেকে বড় বেনিফিট হচ্ছে যত আপনার বয়স বাড়বে তত আপনার ইনকাম বাড়বে। কি করে? কারণ আজকের এটা নেটওয়ার্কিং হচ্ছে এরকম একটা প্রফেশন যেখানে গিয়ে আপনি ধীরে ধীরে নিজের টিমকে যত গ্রো করাবেন, টিম যত বেশি কাজ করা স্টার্ট করবে, যত বেশি কাজ করবে, যত বেশি আপনার টিমের মধ্যে টাইম ইনভেস্টমেন্ট হবে, তত বেশি আপনার ইনকাম বাড়বে। কারণ ভেস্টিজে আমি একটু সবসময় বারবার করে বলি, বা আমরা ম্যানেজমেন্টের তরফ থেকে বারবার করে একটা ইনফরমেশন সবসময় আসে, সেটা হচ্ছে আপনার ইনকামটা ভেস্টিজে সূর্যের মতন করে আস্তে আস্তে উঠবে। আর এতটা প্রখর, এতটা তেজ, এতটা আলো হতে পারে যে নর্মালি 12টার সময় সূর্যের আলোকে দেখতে গেলে আপনাকে চোখের পলক নামাতে হয় না, চোখের পলক বারবার করে এরকম করে 2-3 বার ফেলতে হয়। আজকের ডেটে এরকম অনেক এক্সাম্পলস আছে ভেস্টিজে যাদের ইনকাম 500, 1000, 100 থেকে স্টার্ট করে আজকের ডেটে দেয়ার আর পিপল যারা আজকের ডেটে প্রায় 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি টাকাও পর্যন্ত কামায়। and obviously you have আমি বলবো একটাই, সেটা হচ্ছে you have got people like অর্কনাদি and দেবদীপ দা, those people যারা আজকের ডেটে they are earning lakhs of rupees in every month। এরকম না যে বছরে 20 লাখ, 25-30 লাখ টাকা, 40 লাখ টাকা কামায়, but still they are earning something which is লোকেরা ভাবতে স্টার্ট করেছে সারা জীবনে হয়তো আমি এত টাকা ইনকাম করতে পারি। সো ইউ হ্যাভ গট অ্যান অপরচুনিটি ফ্রেন্ডস। সূর্যের মতন করে ইনকামটা যেরকম সূর্য একটু ধীর স্থির ভাবে একটু টাইম নিয়ে ওঠে, আপনাকে একটু টাইম নিয়ে কাজটাকে করতে হবে। এটা হচ্ছে নেটওয়ার্কিং এর সব থেকে বড় বড় জিনিস। প্রেস্টিজের যদি কথা বলি, আপনি নিজে বস, এখানে কোনো বস নেই। যখন খুশি কাজ করুন, সকালে করুন, দুপুরে করুন, রাত্রে করুন, ছুটির দিনে করুন, অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, বাট কিন্তু সিরিয়াসলি কাজ করুন। ভেস্টিজে পার্ট টাইম করাটা খারাপ না, কিন্তু পার্ট টাইমের মধ্যে পার্ট টাইম করাটা হচ্ছে ডেঞ্জারাস। যখন খুশি কাজ করতে পারেন, কোনো বাধা নেই, কোনো বস নেই, কোনো কিছু নেই। আপনি কাকে নিয়ে কাজ করবেন সেটাও আপনার উপর ডিপেন্ড করে, কাদেরকে নিয়ে কাজ করবেন সেটাও আপনার উপর ডিপেন্ড করে। বাট যখনই কাদেরকে নিয়ে, যখন টিমের কথা বলি, তখন সবসময় ম্যানেজমেন্টের তরফ থেকেও একটা সবসময় কথা আসে, সেটা হচ্ছে ফোকাস অন কোয়ালিটি রাদার দ্যান কোয়ান্টিটি। আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা আমি ফেস করি বা আমি দেখেছি যখন আমি ট্রেনিং করাই, আমি একটু জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে, তাহলে অনেকে যারা নতুন আছে তারা বুঝতে সুবিধা হবে। যখন নর্মালি কাজ করা স্টার্ট করবেন না, দেখবেন অনেক লোক আসতে পারে, অনেক লোক আসবে যারা অ্যাকচুয়ালি কাজ, বাট একটুখানি বাছাই করা স্টার্ট করবেন ধীরে ধীরে, এখনই না। যারা 5% আছে, 8% আছে, 11, কারণ আপনাকে যদি স্টেবল বিজনেস বানাতে হয় তো ইউ রিকোয়ার সাম সিরিয়াস পিপল যারা আপনার মতন থট প্রসেস নিয়ে কাজ করে, যারা আপনার মতন কাজ করতে চায়, আপনার মতন স্বপ্ন দেখে। সেই লোকগুলো হচ্ছে আমার প্রেস্টিজের বা নেটওয়ার্কের লোক, রাইট? সবাই স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন দেখার জন্য যে কাজগুলোকে করা দরকার সেটাকে লোকেরা পূরণ করে না বলে স্বপ্ন পূরণ হয়, রাইট? এই বিজনেসটা একটি এরকম বিজনেস যে আপনি যে কোনো জায়গায় করতে পারেন, যে কোনো শহর, যে কোনো এরিয়া, যে কোনো রাজ্য, যে কোনো, আজকের ডেটে কোথায় বলবো, আজকের ডেটে যে কোনো কান্ট্রিও বলতে পারি। কারণ আজকের ডেটে শুধু ভেস্টিজ ইন্ডিয়াতে না, আজকের ডেটে বাংলাদেশে আছে, নেপালে আছে, ব্যারিনে আছে, ইউএইতে আছে, রাইট? আরো কত দেশে খুলতে চলেছে আগামী দিনে। অ্যান্ড আপনাকে শুধু একটাই কাজ করতে হবে, আপনাকে লোকের কাছে যেতে হবে আর কথাটা বলতে হবে, বাস। তারপরে কি হবে দেখা যাবে। নিজের মতন করে ইনকাম করা স্টার্ট করতে পারেন। নিজে ভাবুন কত টাকা ইনকাম বাড়াতে চান, নিজে প্ল্যান করুন, নিজে গোল সেট করুন। আমি এই মাসে 10,000 টাকা কামাতে চাই, আচ্ছা এই মাসে 10,000 কামালাম, পরের মাসে আমি 20,000 টাকা ইনকাম করতে চাই, কি করে হবে? এইভাবে হবে। প্ল্যান বের করুন, কাজ করা স্টার্ট করুন, বিকজ দিস ইজ ইউর বিজনেস। আবার বলছি, এই ব্যবসাটা অন্য কারোরই ব্যবসা না, এই ব্যবসাটা আমার। কিন্তু আমি জানি সব থেকে বড় চ্যালেঞ্জ কোথায় হয়, যখনই জিজ্ঞাসা করা হয় ব্যবসাটা কার, আপলাইনে যাবে কে, আপলাইন বলবে কে, আপলাইন ট্রেনিং কে করবে, আপলাইন পয়সা কে কামাবে, তখন আপনি নিজে এরকম করে আমি হবে না। যদি আপনি নিজে বলছেন যে পয়সা আমি কামাবো, তাহলে বাকি কাজগুলো আপনাকে করতে হবে। হ্যাঁ, আপনার আপলাইন্স আছে, আপলাইনের আপলাইন্সরা আছে, আজকের ডেটে ম্যাডামের মতন, স্যারের মতন মেন্টার্সরা আছে যারা আপনাকে গাইড করতে পারে, আবার বলছি গাইড করতে পারে, আপনাকে হেল্প করতে পারে, বাট অ্যাকচুয়ালি কাজটাকে আপনাকে সিরিয়াস ভাবে নিতে হবে।
কারণ নেটওয়ার্ক বিজনেস হচ্ছে এরকম একটা জায়গা যেটা আজকে ডেটে আমি বলছি 21st সেঞ্চুরি একটা এরকম বড় ব্যবসা যেটা আগামী দিনে আরো বড় হতে চলেছে। আর একজন ভদ্রলোক আছেন যে লেট একজন ভদ্রলোক যাকে আমরা সায়েন্টিস্ট সরি মিসাইল ম্যান হিসাবে চিনি, রাইট, অ্যান্ড হি ইজ নান আদার দ্যান মিস্টার ডক্টর এপিজে আব্দুল কালাম। ওনার একটা কথা আছে যেটা আমি সবসময় সবাইকে বলতে চাইবো, সেটা হচ্ছে যে আজকে 21তম শতাব্দীতে ভারতবর্ষে যদি কোনো ব্যবসা চলে আর যদি আরো বড় হতে পারে তার নাম হচ্ছে নেটওয়ার্কিং বিজনেস। এটা আমার কথা। ভাবুন একবার, আজকে ডেটে আমরা শুধু 4-5টা লোকের কথা শুনে আমরা ভাবি নেটওয়ার্কিংটা খারাপ, কিন্তু একজন ব্যক্তি যাকে আজকে গোটা বিশ্ব চেনে, গোটা জগৎ চেনে, তার কথাটা আমরা বেশি ফোকাস করি না, সেই কথাগুলো আমরা নিতে পারি না। বাট ওই যে পানের দোকানে দাঁড়িয়ে থাকা কাকা, চায়ের দোকানে বসে থাকা কাকা, ওদের কথাগুলো আমরা খুব ভালো করে নিতে পারি। আচ্ছা, নেটওয়ার্কিং করা খারাপ না, হ্যাঁ ঠিকই বলেছো, আমারও তাই মনে হয়। আমি বলছি তো, আমি আজকে এই সেশনটা করানোর পরে অনেক লোকেরা ভাবা স্টার্ট করবে। আর ভারতবর্ষে মানে বুদ্ধিমান লোকের অভাব নেই। ঘরে ঘরে সায়েন্টিস্ট পাবেন, ঘরে ঘরে পাবেন, গলি গলিতে পাবেন সায়েন্টিস্ট। একটা লোক একদিন একটা লোককে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি কি করেন? বলে আমি সায়েন্টিস্টের কাজ করি। তো বলছে সায়েন্টিস্ট তো কিছু না কিছু তৈরি করে, আবিষ্কার করে, আপনি কি করেন? বলে আমি খুব ব্যস্ত মানুষ, আমি যেহেতু সায়েন্টিস্টের কাজ করি আমি খুব ব্যস্ত। বলে আপনি করেনটা কি? ব্যস্ত তো বুঝলাম, করেনটা কি? সায়েন্টিস্ট তো কিছু না কিছু তো আবিষ্কার করে, তাই না? সে লোকটার জবাবটা হচ্ছে, আমি বাড়িতে বসে না অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করি। ভাবুন, এরকম হচ্ছে সায়েন্টিস্ট আমাদের ভারতবর্ষে, যারা নিজেদের বাড়ির ঘরের বাজেট সামলাতে পারে না, অথচ আমেরিকাতে গিয়ে আমেরিকার বাজেট তৈরি করে দেয়। নিজের পাড়াতে বা নিজের বাড়িতে পলিটিক্স সামলাতে পারে না, মোদি সোনিয়াকে জ্ঞান দিতে যায়। এরকম লোকেদের কাছে যদি শুনতে থাকেন নেটওয়ার্কিং, তাহলে জীবনে কোনোদিন হবে না, কারণ তারা নিজেরা কোনোদিন করেনি, আপনাকে কোনোদিন করতে দেবে। আপনাকে শুধু একটা কথা বলবে, এইসব কোম্পানি দেখে দেখে, এইসব জিনিস দেখে দেখে মাথার চুল পেকে গেছে। আজকের পর থেকে যদি নেটওয়ার্কিংকে সিরিয়াসলি বিশ্বাস করেন, তাহলে আমি একটাই কথা বলবো, আজকের পর থেকে বলবেন দেখে দেখে পেকে গেছে। যদি করে নিতে পারতে, তাহলে আজকে ডেটে হয়তো গার্নিয়ারের হেয়ার ড্রাইয়ের কালারটা কেনার পয়সাটাও চলে আসছে। কারণ আমি খুব স্পেসিফিক ভাবে কথাটা বলি, বিকজ আমি এই লোকজনের কাছ থেকে কথাগুলো আমি নিজে ফেস করেছি কোন একটা সময়, নেটওয়ার্কিং না, অনেক কাজের যুগ। বাট স্টিল এই জিনিসটাকে ফিল করুন আগে। যদি যুগের সাথে যদি তাল মিলিয়ে না চলতে পারেন, তাহলে পিছিয়ে যাবে। মোবাইল ফোন যারা প্রথমবার ব্যবহার করতে পারেনি, তারা আজকে এটা ফোন ইউজ করে না। আমি আমার বাড়িতে আমি উদাহরণ দিয়ে বলতে পারি, আমার দিদা ঠাকুমা এখনো বেঁচে আছে, আর আমি চাই আরো অনেক দিন বাঁচুক তারা। বাট যখন প্রথমবার আমাদের বাড়িতে ল্যান্ড ফোন আসে, আমার মনে আছে, তখন আমার দিদা ঠাকুমা দুজনের বাড়িতে ছিল। তো আমি বললাম, দিদাকে বললাম তুমি কথা বলো ফোনে, দেখো বাবার সাথে কথা বলতে পারো। তো দিদা বেশ খুব ভালোভাবে কথা বলে নিল। ঠাকুমাকে বললাম, ঠাকুমা তুমি কথা বলো বাবার সাথে। ঠাকুমা বললেন, না ওইসব কি তার ঝোলানো আছে, শর্টফট লাগবে, দেখো। ঠিক আছে। বিশ্বাস করুন, আজকে এটা খারাপ লাগে, বাট এটা আমি বলি, আজকে আমার দিদার সাথে যদি কথা বলতে ইচ্ছা হয় আমি ফোন করি, কারণ দিদা ফোন ইউজ করে, বোতাম দিয়া ফোন ইউজ করে, অ্যান্ড্রয়েড ইউজ না করে, বোতাম দিয়া করে। বাট বিশ্বাস করুন, আমার ঠাকুমার সাথে আমার কথা বলতে গেলে আমি ঠাকুমাকে ফোন করলে পাই না, কেননা তার কাছে ফোন নেই। তো অবভিয়াসলি কাকাকে ফোন করতে হয়, কাকা হয়তো ঠাকুমাকে গিয়ে দেয়, বা কাকা হয়তো বলে বাইরে আছি পরে ফোন কর। সো দিস ইজ হোয়াট দ্য চেঞ্জ ইজ। যুগের সাথে যদি নিজেকে না পাল্টাতে পারেন, আজকে ল্যান্ড ফোন থেকে মোবাইলে এসছেন, মোবাইল থেকে আজকে অ্যান্ড্রয়েডে এসছেন, আজকে অ্যাপেল থেকে, মানে এত কিছু চেঞ্জেস হচ্ছে। তো নেটওয়ার্কিং হচ্ছে আগামী দিনের বিজনেস, যেটা আপনাকে লাইফ চেঞ্জ করতে পারে, রাইট? এবার নিজেরা ডিসাইড করুন কি নেটওয়ার্কিং আজকের ডেটে করাটা উচিত কি উচিত না। বিকজ আজকের ডেটে নেটওয়ার্কিং এর যদি ডিরেক্ট সেলিং এর কথা বলি, তো একটা কথা বলবো, ডিরেক্ট সেলিং ইজ টুমরো সাকসেস, বি ইন লাইন উইথ টুমরো, রাইট? কালকের জন্য আজকে থেকে লাইন দিন, দ্যাট ইজ হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আজকে একটা ডিসিশন নিয়ে নিন, দেখবেন সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, রাইট? তো নেটওয়ার্কিং তো বুঝেছি, নেটওয়ার্কিং আজকে নিজেরা ফিল করুন কেন করা দরকার আছে। কাজের জন্য যদি ভাবি, টাকা পয়সা বা বিজনেসের কথা যদি ভাবি, তো অবভিয়াসলি অনেক কিছু চ্যালেঞ্জেস আছে, বাট নেটওয়ার্কিং ইজ সামথিং যেখানে গিয়ে কোনো চ্যালেঞ্জেস নেই। আমি আসছি আজকে এটা নেটওয়ার্কিং যদি করেন, ভেস্টিজ কেন করবেন, এটা হচ্ছে সেকেন্ড প্রশ্ন ছিল না। আগে নিজেরা ক্লিয়ার হয়ে গেছেন নেটওয়ার্কিং কেন করব, যদি ক্লিয়ার হয়ে থাকে এবার প্রশ্ন হচ্ছে ওয়াই ভেস্টিজ। ফার্স্ট অফ অল, যে কোনো জায়গায় কাজ করতে গেলে 5টা জিনিসকে নেবে, যেটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, যেটা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ভেরি স্পেসিফিক অ্যান্ড টাইম জিনিসটা খুব বেশি লাগে, রাইট? আমি
are just 15 minutes নেব because of technical issues and all, তো আমি চাইবো সাকসেস কেরিয়ার আর গ্রোথ ডিপেন্ড করে পাঁচটা জিনিসের উপর। একটা হচ্ছে কোম্পানি, একটা হচ্ছে প্রোডাক্ট, হচ্ছে ম্যানেজমেন্ট, একটা হচ্ছে মার্কেট, একটা হচ্ছে এডুকেশন সিস্টেম, রাইট? অনেকের ভাবমূর্তি একটা হতে পারে, সেটা হচ্ছে স্যার ম্যানেজমেন্ট জেনে কি লাভ আছে? আছে, বলছি কেন। আগে কোম্পানিতে আসি। আজকের ডেটে যে কোম্পানির সাথে আপনারা জয়েন করেছেন বা জয়েন করতে চলেছেন, আরো সলিড ফাউন্ডেশন তৈরি করতে চলেছেন, তার ব্যাপারে আগে শুনুন। এই কোম্পানিটা আজকের ডেটে ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি উইথ স্টেবল ম্যানেজমেন্ট। ফার্স্ট মানে সব থেকে দ্রুততম এগিয়ে যাওয়া একটা কোম্পানি, যার গত 15 বছর ধরে সিজিআর হচ্ছে 79%, যার আজকে ডেটে এখানে একটুখানি ভুল আছে, এখানে 1,90,00,000 না, আজকে ডেটে প্রায় 2,20,00,000 হয়ে গেছে, রাইট? ইন্ডিয়াতে ডিস্ট্রিবিউটর বেস। তাছাড়াও আজকে ডেটে আমাদের কাছে 48টা ব্রাঞ্চ অফিস, 2,500-এর উপরে অনলাইন অফলাইন সেন্টার, প্রতি মাসে 1000-এর উপরে ট্রেনিং অর্গানাইজ হয়। অ্যান্ড বিলিভ মি, আজকে ডেটে আমার মনে হয় অনলাইনে ট্রেনিং যেহেতু হচ্ছে, আজকে এটা এই 1000টা আজকে এটা 10,000-ও হয়ে গেছে, রাইট? 14 ধরনের ক্যাটাগরিজ ভেস্টিজের কাছে প্রোডাক্টস এর ক্যাটাগরিজ আছে, যেখানে 300 থেকে বেশি প্রোডাক্টস এর আমাদের কাছে রেঞ্জেস আছে, রাইট? ইন্টারন্যাশনাল প্রেজেন্স শুধুমাত্র ভারতবর্ষে আজকে এটা বাহরিন, বাংলাদেশ, নেপাল, ওমান, সৌদি আরব এন্ড ইউএইতেও আমরা বিজনেসকে স্টার্ট করেছি। আর আগামী নেক্সট হয়তো যদি প্যান্ডামিক সিচুয়েশনটা এত খারাপ ভাবে না আসতো, তাহলে হয়তো এতদিনে হয়তো আরো 5টা কান্ট্রি তো লঞ্চ করার কথা ছিল। সো দ্যাট ইজ হাউ দ্য কোম্পানি ইজ, দ্যাট ইজ হাউ দ্য কোম্পানি, বিকজ কোম্পানি সবসময় একটা মিশন নিয়ে চলে। আজকে এটা আমরা সবাই জানি হয়তো, বা যারা জানে না তাদের জন্য আমি বলতে চাইবো, ওয়ার্ল্ড ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, যেখানে গিয়ে গোটা বিশ্বের ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মধ্যে একটা র্যাঙ্কিং হয়, যে র্যাঙ্কিংটা ভেস্টিজ আজকে ডেটে 30th র্যাঙ্কিং করে। গত বছর আমাদের ছিল 69, আজকে ডেটে 30 নম্বর র্যাঙ্কিং করে। আর কোম্পানির মিশন হচ্ছে আগামী 5 বছর মানে 2025-এর মধ্যে কোম্পানির চিন্তাধারা হচ্ছে, কোম্পানির মিশন হচ্ছে আগামী 5 বছরের মধ্যে টপ 10 ওয়ার্ল্ডের মধ্যে টপ 10 ডিরেক্ট সেলিং কোম্পানি নিজেকে এস্টাবলিশমেন্ট করবে। আর এটা হচ্ছে সব থেকে বড় একটা জায়গা যেখানে গিয়ে লোকেরা আজকে এটাকে ভাবা স্টার্ট করেছে। বিকজ ম্যানেজমেন্টের তরফ থেকে একটা কথা সবসময় আছে কি, এরকম কিছু করব যাতে আগামী প্রজন্ম, আগামী জন্ম যেন দেখে যেতে পারে, যেরকম আজকে এটা তাজমহলকে দেখি, যাতে আগামী প্রজন্ম যেন এটাকে ভাবতে পারে যে না। কারণ আজকে এটা ম্যাক্সিমাম আমি শুধু ভেস্টিজে আছি বলে এটা বলছি না, বাট ম্যাক্সিমাম আমার মনে হয় এটা অনেক লোকের কাছে শুনবেন, নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্কিং কোম্পানি বললে লোকের কাছে একটাই আসে, সেটা হচ্ছে ভেস্টিজ, রাইট? এন্ড এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে একটা জায়গা, এটা হচ্ছে এই জায়গাটা আপনারা তৈরি করেছেন। কারণ ভেস্টিজ শুধু কোম্পানি হিসাবে ভালো হলে হয় না, কোম্পানি ভালো তখনই হয় যখন তার প্রোডাক্টস ভালো থাকে। ভেস্টিজ আজকে সেলুলার নারিশমেন্ট থেরাপি লঞ্চ করেছে ফার্স্ট টাইম ইন্ডিয়াতে। সেলুলার নারিশমেন্ট থেরাপি মানে হচ্ছে কোষ থেকে একটা থেরাপি ইউজ করা, যেটাকে আপনার শরীরকে ভালো রাখবে কোষ থেকে, ওপর থেকে না। ওপর থেকে তো ভালো তখনই থাকে যখন ভিতর থেকে ভালো থাকে। মানুষকে কোষ থেকে ভালো রাখার জন্য বেসিক্যালি 3টে জিনিস দরকার পড়ে। একটা হচ্ছে খাবার, একটা হচ্ছে ভালো হাওয়া, আর একটা হচ্ছে জল। ভালো করে খেয়াল করে দেখুন, ভেস্টিজের কাছে এই 3টে জিনিসই আছে। ভালো খাবারের জন্য হচ্ছে ফুড সাপ্লিমেন্ট, ভালো এয়ারের জন্য হচ্ছে এয়ার পিউরিফায়ার, আর ভালো জলের জন্য আমাদের কাছে আছে ওয়াটার পিউরিফায়ার। তো ফুল সিএনটি অফ এ হিউম্যান বিং, একটা মানুষের শরীরের ভিতরে যা যা প্রয়োজন আছে সবকিছু ভেস্টিজ দিতে পারেন। তার জন্য আজকে সেলুলার নারিশমেন্ট থেরাপি আমরা ফার্স্ট টাইম লঞ্চ করেছি ইন্ডিয়াতে, রাইট? 14 ধরনের ক্যাটাগরিজ অফ প্রোডাক্ট, 300-র উপরে ক্যাটাগরি, 300-র উপরে প্রোডাক্টস আছে। ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট, হাইয়েস্ট কোয়ালিটি স্ট্যান্ডার্ড, কাস্টমস লয়্যালটি টুয়ার্ডস দ্য ব্র্যান্ড, মানে যত রকম আজকে এত কিছু আপনারা দেখতে পাচ্ছেন। অবভিয়াসলি এগুলো আপনারা অফিসে গিয়েও দেখতে পান, অনেক জায়গায় আপনারা মেসেজও পেতে থাকেন, রাইট? তার সাথে সাথে আজকে যদি বলি প্রোডাক্টের আরো জিএমপি সার্টিফাইড ফ্যাক্টরিজ থেকে তৈরি হয়, রাইট? গুডস ম্যানুফ্যাকচারিং প্রোডাকশনস, রাইট? হালাল সার্টিফিকেশন, ফুড ডায়েটারি অ্যাসোসিয়েশনের অ্যাপ্রুভাল, রাইট? বেস্ট মানে অ্যাওয়ার্ডেড উইথ সার্টিফিকেট অফ এক্সেলেন্স ইন প্রোডাক্টিভিটি, কোয়ালিটি, ইনোভেটিভ অ্যান্ড ম্যানেজমেন্ট বাই দ্য ইনস্টিটিউট অফ ইকোনমিক স্টাডিজ। এত কিছু হালাল। যখন আজকে হালালের সার্টিফিকেশন এর কথা বলি, একটুখানি বলতে চাইবো, এটা একটা হাইয়েস্ট ইসলামিক অরিজিন থেকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হয়, যেখানে বলা হয় যে ভেস্টিজের প্রোডাক্টের মধ্যে এমন কোনো জিনিস, এমন কোনো দ্রব্য ব্যবহার করা নেই যেটা ইসলামিক ধর্মে বারণ আছে। তো আমাদের ইসলামিক ধর্মের লোকেরা বা যে কোনো ধর্মের লোকেরা এই প্রোডাক্টটাকে বিনা কোনো ভয়ে, বিনা কোনো চাপে এই প্রোডাক্টটাকে ইউজ করতে পারে, তার জন্য ধার্মিকভাবে তার কোনো প্রবলেম হয় না। তো এটা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট থিং যেটা ভেস্টিজের কাছে আছে, রাইট? থার্ড হচ্ছে ম্যানেজমেন্ট। প্রোডাক্ট কোম্পানি তখনই ভালো চলে যখন ম্যানেজমেন্ট থাকে।
আমি এটা কেন বারবার করে বলি, বিকজ কোম্পানি খোলাটা অনেক ইজি, বাট কোম্পানিটাকে চালানোটা ইজি না। কোম্পানি খোলাটা ইজি, কোম্পানি খুলে দিলাম হয়ে গেল, কোম্পানি চালানোটা ইজ ভেরি টাফ। তার জন্য আজকের এটা অনেক ইন্ডিয়াতে অনেক কোম্পানি আছে, তার জন্য এটাকে ভালো করে আগে বাছাই করবে। অনেক কোম্পানি আছে যারা অ্যাকচুয়ালি বিজনেস করতে চায়, তো নেটওয়ার্কিং বিজনেস 1 বছর চলার পরে, 1-1.5 বছর 2 বছর চলার পরে তাদেরকে বন্ধ করে চলে যেতে হয়। কেন জানেন? তার পিছনে কারণ হচ্ছে এক্সপিরিয়েন্স। যে কোনো জায়গায় একটা এক্সপিরিয়েন্স সব থেকে বেশি ম্যাটার করে। আর আমি এটা বলতে খুব গ্ল্যাড ফিল করি আজকের ডেটে যে ভেস্টিজের যে ম্যানেজমেন্ট টিম, তার মধ্যে এরকম একজন ব্যক্তি যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে তাকে অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং গুরু বলা হয়, রাইট? মোস্ট ইমার্জিং নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট হিসাবে তাকে চিহ্নিত করা হয়, যে দীর্ঘদিন, রাইট, বিভিন্ন নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রির সাথে, কোম্পানির সাথে জড়িত, ট্রেনিং এর সাথে জড়িত। সে জানে অ্যাকচুয়ালি কি করে কাজটাকে করতে হয়, কিভাবে করতে হয়। অ্যান্ড তার মধ্যে একটা খেয়াল আছে যে ভারতবর্ষে এরকম একটা কোম্পানিকে এস্টাবলিশমেন্ট করা যার নেটওয়ার্কিং কথাটাকে একটা, যেটা নর্মালি লোকেদের কাছে একটা খারাপ চিন্তা ছিল, সেটাকে বদলে ফেলার মতন চিন্তাধারা নিয়ে স্টার্ট করে 2002-তে, যার নাম হয় ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। আর যিনি স্টার্ট করেন তার নাম হচ্ছেন মিস্টার গৌতম বালি স্যার, দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড, রাইট? বালি স্যারের সাথে 2004-এ আরো দুজন ব্যক্তি জয়েন করে। একজন ব্যক্তি যাকে আমরা খুব অনেক কাছ থেকে দেখি, খুব ক্লোজলি দেখে থাকি, বালি স্যারকেও দেখি, বাট এই ব্যক্তিটিকে খুব ক্লোজলি দেখে থাকেন। হি ইজ অ্যাকচুয়ালি দ্য কো-ফাউন্ডার অফ ভেস্টিজ। আর যে সেলস আর অপারেশন হেড যে দেখে আর কি, পুরো সেলস আর অপারেশন, হি ইজ নান আদার দ্যান মিস্টার দীপক সুদ। থার্ড যে ব্যক্তিটির কথা, যাকে আমরা খুব কম দেখি সামনে, ফেস টু ফেস খুব কম হয়, বাট স্টিল ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট থিং, যে আইটি হেড অফ ভেস্টিজ, যে কো-ফাউন্ডার অফ ভেস্টিজ, যে আজকের ডেটে পুরো আইটি বেস্ট ডিল সবকিছু দেখেন, হি ইজ নান আদার দ্যান মিস্টার কনভারবীর সিং। তো দিস থ্রি আর দ্য আইডল যে ভেস্টিজ ম্যানেজমেন্ট, যে আজকে এক্সপিরিয়েন্স কেন ম্যাটার করে, তার পিছনে কারণ হচ্ছে 16 বছর কোম্পানি যে চালাচ্ছে, তাদের মধ্যে কিছু না কিছু তো অভিজ্ঞতা থাকবে যেটার জন্য তারা চালাচ্ছে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কি আজকে এটা কোম্পানির কাছে কি আছে। 63 র্যাঙ্কিং করতো, এটা আজকে রেটে 30 হয়ে গেছে, রাইট? টপ 10 মানে টপ 50 গ্রেট মিড সাইজ ওয়ার্কিং প্লেস, গ্রেট ওয়ার্ক টু প্লেস, হার্টসার মেম্বার, হেলথ অ্যান্ড ডায়েটারি সাপ্লিমেন্ট অ্যাসোসিয়েশনের মেম্বার হচ্ছে ভেস্টিজের ম্যানেজমেন্টের যে ভিশন, ম্যানেজমেন্টের যে টার্গেট, সেটা হচ্ছে আগামী 2025-এর মধ্যে, 5 বছরের মধ্যে 50টা কান্ট্রিতে লঞ্চ করা, তার সাথে সাথে 100 মিলিয়ন ডিস্ট্রিবিউটার তৈরি করা উইথ এ রেভিনিউ অফ 20,000 crore, আর তার সাথে 1 লাখ কার ওনার্স, 1 লাখ কার ওনার। এবার 1 লাখ কার ওনারের মধ্যে 5 বছরের মধ্যে আপনি হতে চান কিনা সেটা একবার নিজেকে কোশ্চেন করুন। আমি অল্টো গাড়ির কথা বলছি না, ন্যানো গাড়ির কথা বলছি না, আমি কিন্তু BMW সিরিজের কথা বলছি, রাইট? 1 লাখ কার ওনার ভেস্টিজে থাকবে, দ্যাট ইজ হাউ দ্য ম্যানেজমেন্ট ইজ থিঙ্কিং। আপনি কি ভাবছেন নিজের জায়গাটাকে ওইভাবে তৈরি করার জন্য? যদি ভাবেন তাহলে একটাই প্রশ্ন আসতে পারে, স্যার কাজ করার জন্য তো ইচ্ছে তো আছে, কিন্তু কাজ করার জায়গা আছে কি? আমি বলছি আছে। খুব সিম্পল ভাবে বোঝা, আমি স্লাইডের দিকে না দেখি, খুব ভালো করে ভাবুন, মার্কেট আছে কিনা, কাজ করার জায়গা আছে কিনা। সিম্পল ভাবে ভাবুন, কাজ করার মতন মানে কি? আপনার কি লাগে? ডিস্ট্রিবিউটর লাগে, কনজিউমার লাগে, সিম্পল। ডিস্ট্রিবিউটর আগামী দিনে লোকেরা হবে কি হবে না, নিজেরা কোশ্চেন করুন, হবে কি হবে না। কেন হবে? 3টে কারণ, খুব স্ট্রং রিজন বলছি, 3টে কারণ। আগামী দিনে চাকরি বলে কোনো জিনিস থাকবে না, বিজনেস করার মতন অত পুঁজি কাউরির কাছে নেই। আর গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করার পরে লোকেদের কাছে কোনো চাকরি নেই, কাজ নেই, তো লোকেরা করবেটা কি? লোকেদের কাছে একটাই অপশন বাকি থাকবে, সেটা হচ্ছে বিনা পুঁজিতে একটা ব্যবসা করো, যেখানে গিয়ে নেম, ফেম, টাকা, ফরেন ট্রিপ সবকিছু পেতে পারো। তার নাম হচ্ছে ভেস্টিজ এর ডিরেক্ট সেলিং কোম্পানি, নেটওয়ার্কিং বিজনেস, রাইট? তো আগামী দিনে লোকেরা ডিস্ট্রিবিউটর হবে, টেনশন। প্রোডাক্টের ব্যাপারে খুব স্পেসিফিক ভাবে এটা বোঝাটা উচিত। এরকম কোনো প্রোডাক্ট কোম্পানি লঞ্চ করে না যেটা চলে না। ভেস্টিজের কাছে এরকমই প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা আপনি আজকে না, আগামী দিন, যতদিন আপনি বাঁচবেন, পৃথিবী যতদিন ঘুরবে, ততদিন লোকেরা ওই প্রোডাক্ট ইউজ করবে। আমাকে একটা জিনিস বলুন, তেল, সাবান, শ্যাম্পু, পেস্ট, চা পাতা, লিপস্টিক কতদিন ব্যবহার করবে লোকেরা? ভাবুন। আজকে ডেটে লোকেরা ফুড সাপ্লিমেন্ট নিয়ে জানতো না, নিউট্রিশন নিয়ে জানতো না, ইমিউনিটি বুস্ট আপ নিয়ে জানতো না। আর এটার জন্য আমি সবসময় বলি, করোনা মাইয়ার জয়। করোনা আমাকে শিখিয়ে গেছে, লোকেদেরকে শিখিয়ে যাচ্ছে যে ইমিউনিটি ঠিক কর। আজকে ডেটে লোকেরা যেটা ইমিউনিটি নিয়ে ভাবতো না, আজকে ডেটে সব থেকে সার্চিং ওয়ার্ড হচ্ছে ইমিউনিটি। গুগলে গিয়ে টাইপ করবেন, সব থেকে সার্চিং ওয়ার্ড কি? গত জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত সব থেকে মোস্ট টাইপ
most typed word হচ্ছে immunity, right? So you have got that products with you, যেখানে আজকে একটা ফুড সাপ্লিমেন্ট নিয়ে কাজ করি, লোকেদেরকে শুধু বোঝাতে হবে, লোকেদেরকে জানাতে হবে। তার জন্য খুব ইম্পর্টেন্ট ভাবে একটা জিনিস বুঝুন, সেটা হচ্ছে যে ফুড সাপ্লিমেন্ট কি, এর ইম্পর্টেন্স কি। তেল, সাবান, শ্যাম্পু, পেস্ট, চা পাতা, লিপস্টিক, আমাদের এটাই কাজ। লোকেরা যে আপনাকে বলে না, দেখবেন না কিছু কিছু অ্যাড দেখায় যেখানে কি বলে मेरे टूथपेस्ट पे तो नमक है, आपके टूथपेस्ट में क्या है? जवाबটা দিয়ে দেবেন, आपके टूथपेस्ट पे नमक है, हमारे टूथपेस्ट के अंदर BMW মার্সিডিজ है। और যে BMW মার্সিডিজ চালায় না, সে কোনোদিন পেস্টের মধ্যে লবণ খোঁজে না। যদি দরকার পড়ে লবণ দিয়ে দাঁত মাজবো, তো এমনি টাটা লবণ নিয়ে এসে উপরে লাগিয়ে দিতে পারে, তো কোনো প্রবলেম। সো নিজেকে কোশ্চেন করুন, জাস্টিফাই করুন, কাজ করার জায়গা আছে। আপনি চান কি? যদি আপনি কাজ করতে চান, তাহলে আমি বলবো সব থেকে ইম্পর্টেন্ট জিনিসের উপরে ফোকাস করুন। সেটা কি জানেন? সেটা হচ্ছে নিজেকে এডুকেট করা, which is one of the strongest thing in network Vestige এর নেটওয়ার্কের সবথেকে বড় জিনিস হচ্ছে এডুকেশন সিস্টেম। যে এডুকেশন সিস্টেমে আপনি নিজেকে শেখাতে পারেন, নিজেকে কাজ করাতে পারেন, সেটাকে ডুপ্লিকেট করুন, সেটাকে লোকে নিজে বুঝুন, নিজে শিখুন, ডুপ্লিকেট করুন, শেখান। সিম্পল। আজকে এটা লার্ন ফ্রম দ্য বেস্ট সাকসেসফুল লিডার্স। আজকে এটা আপনাদের কাছে অর্পণা দি, দেবদীপদার মতন হাইলি কোয়ালিফাইড, দেয়ার আর লট অফ পিপল। আমি হয়তো অনেক লোকের নাম মিস করছি, আমি সরি ফর ইট, বাট দেয়ার আর লট অফ পিপল, আপনাদের নিজেদের অ্যাপ্লায়েন্সরা আছে যারা আজকে এটা আপনাকে, তাদের কাছ থেকে শিখুন যে নেটওয়ার্কিং বিজনেস কি করে করতে হয়। সাপোর্ট পাবেন না এটা কোনোদিন হতে পারে না। ইউ হ্যাভ গট দ্য অফিস সাপোর্ট, ইউ হ্যাভ গট এভরিথিং। আজকে এটা ইউ হ্যাভ গট এভরিওয়্যার। আপনি কোনো না কোনো সেলসে, কোনো কোম্পানির কোনো প্রোফাইল বা কোনো লোককে পেয়ে যাবেন যে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আছে। বাট শুধু একটা জিনিস মাথা রাখতে হবে, আমি কি শিখতে চাই, আমি কি উঁচুতে যেতে চাই, আমি কি সাকসেস পেতে চাই, এটা নিজের মধ্যে প্রশ্ন। যদি পেতে চান তাহলে এডুকেশন সিস্টেমের সাথে যুক্ত। কারণ যত বেশি লার্নিং করতে করতে যাবেন, দেখবেন একটা সময় এরকম হয়ে গেছে, এলটা চলে গেছে, শুধু আর্নিংই হতে চলেছে, রাইট? সো ফোকাস করুন এডুকেশন সিস্টেমের উপরে। টুলস আছে, ইউজ করুন। ইউ হ্যাভ গট বিউটিফুল টুলস। কোম্পানি যে রেটে কত সুন্দর টুলস বানিয়েছে, ভয়েস ম্যাগাজিন, লিডিং লেডিস, কার বুক, রাইট, ওয়েলথ অন হুইলস, আজকের এটা প্রোডাক্টের বসিও সব রকমের জিনিস আছে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য, আপনাকে লোকের কাছে নিয়ে গিয়ে তাদেরকে দেখাবার জন্য। বাট দ্য থিং ইজ দ্যাট কোশ্চেনটা আবার একটা আসে, আপনি কি চান? So friends, this is what is Vestige is all about. This is how the company is. এটা এইভাবে হচ্ছে নিজের ক্যারিয়ার গ্রোথ আর গ্রোথ কে, সাকসেস কে এইভাবে যদি টেস্ট করতে হয়, তো আপনাকে পাঁচটা জিনিসের উপরে ফোকাস করতে হবে। সো মাই রিকোয়েস্ট টু অল, নিজেরা ডিসাইড করুন, নিজেরা ভাবুন একবার যে হাউ অ্যাকচুয়ালি ইট ইজ পসিবল, রাইট? তার সাথে সাথে একটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই যে সার্ভিস আর ভেস্টিজ বিজনেসের মধ্যে প্রতি আওয়ারে কত টাকা ইনকাম করা যেতে পারে। যদি সার্ভিস একটা ব্যক্তি করে মোটামুটি 25 থেকে 60 বছর, মানে 35 বছর একটা লোক চাকরি করে, রাইট? নাও খেয়াল করে দেখুন, একটা লোক যদি চাকরি করে, সে প্রতিদিন কত ঘন্টা করে টাইম দেয়? মিনিমাম 8 ঘন্টা। বলে না চাকরির ক্ষেত্রে যাওয়ার টাইম আছে কিন্তু ফিরে আসার টাইম নেই, রাইট? তো 8 ঘন্টা করে যদি একটা ব্যক্তি, আমি ধরলাম 8 ঘন্টায় সে দিল, 8 ঘন্টা করে একটা ব্যক্তি যদি টাইম দেয়, 365 দিনের মধ্যে ছুটি ছাটা সবকিছু বাদ দিয়ে যদি আমি ধরি 300 দিন কাজ করলো আর 35 বছর কাজ করলো, তাহলে কত ঘন্টা ব্যয় হলো, কত ঘন্টা সে দিল তার জীবনে? 35 বছরের চাকরি জীবনে 84,000, 84,000 আওয়ার। নাও আজকের ডেটে একটা ছেলে বা একটা মেয়ে যদি নর্মাল কাজে ঢোকে, মোটামুটি কত টাকা ইনকাম হয়? অ্যাজিউম করি, ধরে নিলাম 20,000 টাকা। আমি তাও বলছি এটা অনেক বেশি। আজকে লোকেরা চাকরিতে জয়েন করছে, স্টার্ট করছে, খুব কম লোকই হয় যারা মোটামুটি 50-60 হাজারে গিয়ে স্টার্ট করে, খুব কম লোক। ওটা রিটায়ারমেন্টের সময় পায়। অ্যাজিউম করুন কি 20,000 টাকা পার মান্থ আপনি হয়তো সার্ভিস করছেন, আপনি 84,000 ঘন্টা দিয়েছেন। 20,000 টাকা করে যদি আপনি মাসে ইনকাম করেন, বছরে 12 দিয়ে গুণ করুন, তাহলে 35 বছর কত টাকা হয়? 84 লাখ টাকা, 84 লাখ রুপিস আপনি ইনকাম করলেন, রাইট? এবার যদি আপনাকে প্রতি আওয়ারে, আপনি যে কত ঘন্টা দিয়েছেন? 84,000 ঘন্টা দিয়েছেন, তো তাহলে এবার যদি আপনাকে ক্যালকুলেট করতে হয় কত ঘন্টা পার ঘন্টায় কত টাকা কামায়, কিছু করতে হবে না, 84 লাখকে 84,000 দিয়ে ভাগ করে দিন। আর ওই ভাগ করলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে 100 টাকা প্রতি ঘন্টা। ঠিক বুঝে গেছেন? 100 ঘন্টা প্রতি টাকা, 100 টাকা প্রতি ঘন্টায় আপনার ইনকাম হচ্ছে সার্ভিস থেকে, যদি 35 বছর আপনি কাজ করেন। এবার আসুন ভেস্টিজে। আপনি কাজ করুন 5 বছর ক্রাউন হওয়ার জন্য। আজকের এটা তো অনেক ইজি হয়ে গেছে।
রাইট? 5 বছরটা তো আমি তো অনেক পুরনো বলছি, আজকে এটা তো লোকেরা 1 বছরে ভাবছে। 1 বছর কি 6 মাসে, 6 মাস কি বলছি, 18 দিনে হয়ে গেছে ক্রাউন। কিন্তু আমি তাদের এক্সাম্পলস আমি খুব কম দিই, কেননা তারা একটা নেটওয়ার্ক থেকে আসা একজন ব্যক্তি। আমি চাইবো যে আপনি স্টেবল দিয়ে কাজ করুন, একটুখানি টাইম নিয়ে কাজ করুন, কোনো প্রবলেম নেই। বাট যদি আমি 5 বছরে আপনার ক্রাউন লেভেলও ধরি ক্রাউন লেভেলে যাওয়া মানে হচ্ছে সবকিছু ঠিকঠাক ভাবে, এলওবি ভালোভাবে আসছে, মাল্টিপল এলওবি ঠিকভাবে আসছে, একদম 6টা লেখকে ভালো করে নিয়ে কাজ করছেন, আপনার মিনিমাম ইনকাম 1 লাখ টাকা। আমি যদি ইনকামের কথা বলি, আপনি যদি 5 বছর 35 বছর কাজ করছেন সার্ভিসে, সেইভাবে ধরলাম, 5 বছর ক্রাউন হতে লাগলো, ওই 5 বছরে যা ইনকাম করছেন সেগুলো সব খরচ হয়ে গেছে। 5 বছরের পর থেকে যদি আমি ধরি 1 লাখ টাকা প্রতি মাসে আসছে, তার মানে 30 বছরে কত টাকা আসবে? 3,60,00,000 টাকা মিনিমাম। ঠিক, 3,60,00,000 টাকা আপনার ইনকাম আসছে 30 বছর। 5 ঘন্টা করে কাজ করুন, 5 আওয়ার্স। 5 আওয়ার্স যদি কাজ করেন, 330 দিন কাজ করলেন নিজের ইচ্ছা মতন। 5 ঘন্টা কাজ করলাম না, আজকে ইচ্ছে হলো না, বাট ইচ্ছেটাকে জাগাতে হবে। হ্যাঁ, এরকম না যে রাজীব বলছি ইচ্ছে হলো না করবো না, না, ইচ্ছে না হলেও কাজ করতে হবে। দ্যাট ইজ হাউ ইউ শুড বি অ্যাট্রাক্টেড। 5 ঘন্টা করে যদি আপনি কাজ করেন, 330 দিন কাজ করেন, আর 5 বছর কাজ করেছেন, আপনি টোটাল টাইম দিয়েছেন হচ্ছে 8,250 ঘন্টা। এবার খেয়াল করে দেখুন প্রতি ঘন্টায় আপনার কত টাকা ইনকাম জানেন? 4,363 টাকা। এবার ভাবুন, নিজেরা ভাবুন, প্রেস্টিজ আর সার্ভিসের ক্ষেত্রে যদি ধরি 4,363 টাকা প্রতি ঘন্টা, আর সার্ভিস থেকে হচ্ছে 100 টাকা প্রতি ঘন্টা। আপনাদের উপর ছাড়লাম, প্রেস্টিজ না সার্ভিস। যদি মনে করেন যে ভেস্টিজ, তাহলে কালকে আবার 8:30টার সময় দেখা হচ্ছে। আর যদি মনে করেন যে না, কালকে প্রোগ্রামটাও দেখবো, ডিসাইড করবো, সেটার জন্য ওয়েলকাম আছেন আপনারা সবাই। তো নিজেরা ডিসাইড করুন, নিজেরা ডিসাইড করুন। জাস্ট 2 মিনিট নিয়ে নেবো দিদি। নিজেরা ডিসাইড করুন, বিকজ ইট ইজ ইয়োর বিজনেস, আর আপনাকে এই বিজনেসটাকে করতে হবে। নিজের উপরে কনফিডেন্স নিয়ে কাজ করুন, বাকি তো উইল টেক কেয়ার অফ, সবাই আছে, রাইট? So thank you so much everybody, thank you so much Didi, thank you so much Dada for the opportunity, and thank you all the viewers jara ei session ta attend korechen. It was really wonderful. Thank you so much, wish you well and God bless you. Thank you so much. আমাকে থ্যাঙ্কস তোমাকে করতে লাগে রাজীব, বিকজ ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং সেশন। কারণ যেভাবে তুমি সুন্দর করে বোঝালে, উদাহরণ দিয়ে দিয়ে বোঝালে, আজকে আমি এত খুশি। প্রত্যেকটা নতুন ডিস্ট্রিবিউটর, আমি আশা করি দে হ্যাভ গট আ ভেরি বিগ ভিশন, অ্যান্ড এভরিবডি ইজ গোয়িং টু টেক দ্য সেকেন্ড সেশন অলসো টুমরো। কালকে আমরা 8:30টার সময় আবার সবাই একসাথে হব, এবং আমরা জানবো যে ভেস্টিজে সাফল্যতার জন্য আমাদের কি করণীয় বা কি করণীয় না। সো again we will see you tomorrow 7:45 p.m. Till then, wish you all the best. Wish you well. Thank you, wish you well to everybody. Thank you so much.